ঢাকার তপ্ত পিচঢালা রাস্তায় দুপুরের রোদ যেন আগুন ঝরাচ্ছিল। আকাশচুম্বী দালানগুলোর কাঁচের দেওয়ালে সূর্যের আলো ঠিকরে পড়ে চারপাশটা রীতিমতো চোখ ধাঁধানো এক মায়াজালে পরিণত হয়েছিল। সেই ব্যস্ত আর ঝলমলে ভিড়ের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল ফাতেমা নামের এক যুবতী। পরনে তার জীর্ণ ছেঁড়া কাপড় আর ক্লান্ত মুখে জমেছিল পথের ধুলোর গাঢ় আস্তরণ। তার ভারী গড়ন আর এলোমেলো বেশভূষাই বলে দিচ্ছিল, এই অভিজাত এলাকায় সে একেবারেই বেমানান একজন আগন্তুক। বিশাল এক ভবনের সামনে দাঁড়িয়ে সে নিজের ছেঁড়া চটির দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, আর তার বুকের ভেতরটা অজানা এক গভীর উদ্বেগ ও প্রবল অস্থিরতায় তোলপাড় করছিল। যেইমাত্র সে সাহস করে প্রধান ফটকের দিকে পা বাড়াল, পাহারায় থাকা নিরাপত্তা রক্ষীরা তাকে চরম অবজ্ঞার চোখে দেখল এবং মুহূর্তেই তার পথ রুখে দিল। তাদের চোখে মুখে স্পষ্ট ঘৃণার ছাপ ফুটে উঠেছিল, কারণ এমন রাজকীয় এক ভবনে ভিখারির মতো দেখতে কারোর প্রবেশ তারা কিছুতেই মেনে নিতে পারছিল না। ফাতেমা তার কাঁপা কাঁপা কণ্ঠে চেয়ারম্যান আরমান চৌধুরীর সাথে একবার দেখা করার জন্য কাতর আকুতি জানাল, কিন্তু তার এমন কথা শুনে আশেপাশে থাকা লোকেরা হো হো করে হেসে উঠল। উপহাসের সেই তীক্ষ্ণ শব্দগুলো তার আত্মসম্মানে যেন তীরের মতো বিদ্ধ হল। তবুও সে নিজের জায়গায় একেবারে অটল হয়ে দাঁড়িয়ে রইল এবং বারবার তাদের কাছে অনুনয় করতে লাগল। ভিড়ের নির্মম কটূক্তি আর রক্ষীদের ধাক্কা সত্ত্বেও ফাতেমার চোখে এমন অদ্ভুত দীপ্তি আর দৃঢ় সংকল্প জ্বলজ্বল করছিল, যা তার এই দারিদ্র্যের সাথে কোনোভাবেই মেল খাচ্ছিল না। সে তার পুরনো ছেঁড়া ব্যাগ থেকে অতি সযত্নে রাখা একটি ময়লা পুঁটলি বের করল। সে খুব ভালো করেই জানত এই বিলাসবহুল অফিসে পা রাখা তার জন্য প্রায় অসম্ভব একটা ব্যাপার, কিন্তু তাকে যে কোনো মূল্যে তার মৃত বাবাকে দেওয়া শেষ কথাটি রাখতেই হতো। শহরের নির্দয় বাতাস তার এলোমেলো চুলগুলোকে বারবার মুখের উপর উড়িয়ে দিচ্ছিল, কিন্তু তার পুরো মনোযোগ স্থির ছিল কেবল ওই ভবনের অপরের তলাটির দিকে। রিসেপশনে বসা মহিলাটি নিজের দামি ঘড়ির দিকে তাকিয়ে তাকে বাইরে যাওয়ার ইশারা করল এবং পুলিশ ডাকার কড়া হুমকি দিল। ফাতেমার চেহারা লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না এবং সেখানেই মাটিতে বসে পড়ল। তার ভারী শরীর আর নোংরা কাপড় এখন সেখানে আসা যাওয়া করা সব ধনী লোকদের জন্য এক তামাশায় পরিণত হয়েছিল। কেউ কেউ তার ছবি তুলছিল, আবার কেউ তাকে গালি দিচ্ছিল, কিন্তু ফাতেমা নিজের চোখ বন্ধ করে নিল এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে লাগল। তার দৃঢ় বিশ্বাস ছিল যে তার সংগ্রাম আজ অবশেষে সফল হবে। হঠাৎ সেখানে কোলাহল কমে গেল এবং স্যুট বুট পরা একজন সহকারী বাইরে এলো, যে হয়তো ভেতর থেকে কোনো বিশেষ নির্দেশ পেয়েছিল। সে ফাতেমাকে ওপরে আসার জন্য বলল, যা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে গেল এবং নিরাপত্তারক্ষীদের চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। ফাতেমা তার ছেঁড়া চটি গেটেই ফেলে রাখল এবং খালি পায়ে সেই মখমলের কার্পেটের উপর হাঁটতে লাগল, যা তার পায়ের জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা ছিল। লিফটের ভেতরের আয়নায় সে নিজেকে দেখল এবং এক মুহূর্তের জন্য নিজের দারিদ্র্যের ওপর তার গ্লানি অনুভূত হল। লিফটটি যতই ওপরে উঠছিল, ফাতেমার হৃৎস্পন্দন ততই দ্রুত হচ্ছিল এবং তার মৃত বাবার শেষ কথাগুলো তার মনে পড়ছিল। তার বাবা বলেছিলেন যে সত্যিকারের মনুষ্যত্ব কাপড়ে নয়, বরং নিয়তের মধ্যে থাকে, আর এই বিশ্বাসই তাকে এই কঠিন সময়ে শক্তি দিচ্ছিল। সে জানত যে আজকের এই সাক্ষাৎ তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, অথবা তাকে আবার সেই অন্ধকার গলিতে ঠেলে দিতে পারে। করিডরের নীরবতা আর সেখানকার দেওয়ালে লাগানো দামি পেন্টিংগুলো তাকে বারবার তার তুচ্ছতার কথা মনে করিয়ে দিচ্ছিল। অবশেষে যখন সে চেয়ারম্যানের কেবিনের বড় দরজার সামনে পৌঁছল, তখন সে অনুভব করল যেন তার শ্বাস আটকে আসছে। সেখানকার আড়ম্বর দেখে যে কোনো সাধারণ মানুষই ভয় পেতে পারে, আর ফাতেমা তো সমাজের সবচেয়ে নিচু স্তর থেকে এসেছিল। সহকারী দরজা খুলে তাকে ভেতরে যাওয়ার ইশারা করল, যেখানে ঠান্ডা বাতাস এবং চন্দনের সুবাস ছড়িয়েছিল। সামনে এক বিশাল টেবিলের পেছনে বসেছিলেন আরমান চৌধুরী, যার চোখ তার ফাইলগুলোতে ডুবেছিল, এবং তিনি ওপরের দিকে না তাকিয়েই তাকে বসার নির্দেশ দিলেন, যা বেশ কঠোর ছিল।
ফাতেমা ভয় পেতে পেতে সেই চমৎকার চেয়ারে বসে পড়ল, যার অনুভূতি তার ছেঁড়া শাড়ির সাথে একেবারেই মানানসই ছিল না। ঘরের নীরবতা তাকে বিদ্ধ করছিল, এবং সে তার 2 হাত শক্ত করে ধরে নিজের পালার জন্য অপেক্ষা করছিল। আরমান চৌধুরী তখনও তার দিকে তাকাননি, কিন্তু তার উপস্থিতিতেই ঘরে এক ভারী চাপ অনুভূত হচ্ছিল। ফাতেমার কপালে ঘামের বিন্দু চকচক করছিল, এবং সে চুপচাপ তার সেই ছোট্ট পুঁটলিটি টেবিলের এক কোণায় রেখে দিল। তার গলা শুকিয়ে গিয়েছিল। চেয়ারম্যান নিজের চশমা খুলে টেবিলে রাখলেন এবং প্রথমবারের মতো ফাতেমার চেহারার দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত সন্দেহ ও কঠোরতা ছিল। তিনি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, এবং তার চেহারায় সামান্য বিরক্তির ছাপ ফুটে উঠল, যেন তিনি ভাবছিলেন যে এই মেয়েটি এখানে কি করছে। তিনি অত্যন্ত ঠান্ডা স্বরে তাকে জিজ্ঞেস করলেন যে সে কে এবং কোন যোগ্যতায় এখানে চাকরি চাইতে এসেছে। ফাতেমা নিজের মাথা নিচু করে নিল এবং ধীর কণ্ঠে বলতে শুরু করল, যা ছিল কেবল এক মৃদু ফিসফিসানি। সে জানালো যে সে একজন সাধারণ মজুরের মেয়ে, এবং তার সংসার চালানোর জন্য যে কোনো ধরনের ছোট কাজের খুব প্রয়োজন। তার কথা শুনে আরমান চৌধুরীর ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল, কারণ তার মতে একজন অশিক্ষিত ও বেমানান মেয়ে তার কর্পোরেট সাম্রাজ্যে কি কাজ করতে পারে। তিনি তাকে চলে যেতে বলবেন। ঠিক তখনই ফাতেমা তার পুটলিটি ধীরে ধীরে খুলল এবং সেখান থেকে একটি পুরনো ছবি বের করল। ছবিটি অর্ধেক পোড়া ছিল, কিন্তু তাতে যে চেহারাটি ছিল তা দেখে আরমান চৌধুরী হতবাক হয়ে গেলেন। আরমান চৌধুরীর চোখে পুরনো স্মৃতির বন্যা বয়ে গেল, এবং তার শ্বাস অনিয়ন্ত্রিত হতে লাগল, যেন তিনি কোনো পুরনো ছায়া দেখে ফেলেছেন। সেই ছবিতে তাকে নিজেকে খুব ছোট এবং দুর্বল দেখাচ্ছিল, আর তার সাথে একজন লম্বা হাসিমুখের মানুষ দাঁড়িয়েছিল, যে তাকে আগলে রেখেছিল। সেই মানুষটি আর কেউ নয়, বরং ফাতেমার বাবা ছিলেন, যিনি বহু বছর আগে আরমানকে এক বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিলেন। ঘরে ছেয়ে থাকা সেই ঠান্ডা বাতাস এখন ভারী মনে হতে লাগল, এবং ফাতেমার চোখ ভিজে উঠল। ফাতেমা কাঁপা কাঁপা হাতে সেই ছবিটি চেয়ারম্যানের দিকে বাড়িয়ে দিল এবং জানালো যে তার বাবা আর এই পৃথিবীতে নেই। তার শেষ কথা ছিল কেবল আরমান চৌধুরীর নাম এবং সেই পুরনো উপকারের স্মৃতি যা তারা কখনো একে অপরের জন্য করেছিলেন। আরমান চৌধুরী ছবিটি নিজের হাতে নিলেন এবং তার আঙুলগুলো কাঁপতে লাগল, যেন তিনি সেই অতীত সময়কে ছুঁয়ে দেখার চেষ্টা করছিলেন। তার মনে পড়ল কিভাবে সেই গরিব কৃষক নিজের জমি বিক্রি করে আরমানকে শহরে পাঠাতে সাহায্য করেছিলেন। টেবিলে রাখা সেই পুরনো ছবিটি এখন এক নীরব সাক্ষী হয়ে উঠেছিল, যার মধ্যে সমাজের উঁচু নিচুর ভেদাভেদ মুছে ফেলার শক্তি ছিল। আরমান চৌধুরীর সেই দিনের কথা মনে পড়ল যখন তিনি নিজের দারিদ্র্যে অতিষ্ঠ হয়ে হাল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ফাতেমার বাবা তাকে সাহস জুগিয়েছিলেন। আজ তিনি কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু সেই ছেঁড়া শাড়ি পরা মেয়েটির সামনে নিজেকে খুব ছোট মনে করছিলেন। তার কাছে নিজের সাফল্যের সমস্ত জৌলুস ফিকে মনে হতে লাগল, কারণ তার ভিত্তিমূলে ছিল সেই গরিবের ত্যাগ। ফাতেমা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল যে সে এখানে কেবল একজন পিয়ন বা পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতে এসেছে, কারণ তার কোনো মাগনা ভিক্ষা চাই না। নিজের পরিশ্রমে তার ভরসা ছিল, এবং সে তার বাবার আত্মসম্মানকে কখনো মাথা নত করতে দিতে চায়নি। তার চোখে যে সততা আর আত্মসম্মান ছিল তা আরমান চৌধুরীর অহংকারকে পুরোপুরি চুরমার করে দিয়েছিল। তিনি ভাবতে লাগলেন যে কিভাবে তিনি এত বছর ধরে সেই পরিবারটির খোঁজ নেননি, যে পরিবার তাকে আশ্রয় দিয়েছিল। চেয়ারম্যান ধীরে ধীরে তার চেয়ারটি পেছনে সরিয়ে উঠে দাঁড়ালেন। তার চোখে আর্দ্রতে ছিল, এবং গলায় এক অদ্ভুত কান্না আটকে থাকার অনুভূতি হচ্ছিল। তিনি ফাতেমার কাছে এসে তার মাথায় হাত রাখলেন এবং তাকে নিজের মেয়ের মতো সম্মান দেওয়ার চেষ্টা করলেন। সেখানে কাজ করা কর্মচারীরা যারা বাইরে থেকে এসব দেখছিল, তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে তাদের কঠোর মালিক আবেগপ্রবণ হয়ে গেছেন। ফাতেমার পায়ের ধুলো এখন সেই বিলাসবহুল অফিসের পবিত্রতায় পরিণত হয়েছিল। আরমান চৌধুরী তার সহকারীকে ডাকলেন এবং নির্দেশ দিলেন যেন ফাতেমার থাকা খাওয়ার তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়, কিন্তু ফাতেমা বিনীতভাবে তা প্রত্যাখ্যান করল। সে বলল যে সে কেবল নিজের পরিশ্রমের ফল চায়, এবং যে কোনো ধরনের দান তাকে তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে। তার এই দৃঢ়তা দেখে আরমান চৌধুরীর মাথা গর্বে উঁচু হয়ে গেল, কারণ তিনি ফাতেমার মাঝে তার বাবার সেই পুরনো প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন। তিনি অনুভব করলেন যে সত্যিকারের সম্পদ কেবল ব্যাংক ব্যালেন্সে থাকে না,
সেই দিন চৌধুরী গ্রুপের অফিসে এক নতুন গল্প লেখা হচ্ছিল, যা ব্যবসায়িক লাভের ঊর্ধ্বে মানবতা এবং কর্মফলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ফাতেমাকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হল এবং সে পূর্ণ নিষ্ঠার সাথে তার নতুন যাত্রা শুরু করার সংকল্প করল। আরমান চৌধুরী জানালার বাইরে তাকিয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালেন যে তিনি তাকে তার পুরনো ঋণ শোধ করার সুযোগ দিয়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কর্মের চাকা সবসময় ঘুরে আবার ফিরে আসে। সন্ধে হতেই ফাতেমার আসার খবর পুরো অফিসে ছড়িয়ে পড়েছিল এবং যারা সকালে তাকে নিয়ে উপহাস করছিল তারা এখন তার সাথে চোখ মেলাবার সাহস পাচ্ছিল না। ফাতেমা শান্তভাবে নিজের কাজ শুরু করল এবং নিজের দারিদ্র্যকে নিজের দুর্বলতা নয়, বরং নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করল। সে জানত যে পথটি কঠিন, কিন্তু তার বাবার আশীর্বাদ তাকে কখনো পড়ে যেতে দেবে না। ঢাকার সেই চাকচিক্য এখন আর তাকে ভয় দেখাচ্ছিল না, বরং তাকে নতুন আশা দিচ্ছিল। ফাতেমা তার পুরনো পুটলিটি নিজের কাছেই রাখল, যাতে সেটি তাকে সবসময় মনে করিয়ে দেয় যে সে কোথা থেকে এসেছে এবং তাকে কোথায় যেতে হবে। সে অনুভব করল যে পোশাক ছেঁড়া হলেও যদি হৃদয় পরিষ্কার থাকে তবে পুরো বিশ্ব আপনার সামনে মাথা নত করতে পারে। আরমান চৌধুরী সেই দিনের পর থেকে তার জীবনের উদ্দেশ্য পরিবর্তন করে ফেললেন এবং সমাজসেবাকে আপন করে নিলেন। কর্মের এই আলো এখন তার নিভে যাওয়া সংস্কারগুলোকে নতুন করে জীবিত করছিল এবং ফাতেমা দীপ্তি ছড়াচ্ছিল। অন্ধকার রাতের পর যখন ঢাকার রাস্তায় আবার আলো ফুটল, তখন ফাতেমার জীবনে এক নতুন ভোর শুরু হয়েছিল। যেখানে সম্মান ছিল, তার গল্প কেবল একটি মেয়ের নয়, বরং সেই হাজারো মানুষের আশায় পরিণত হয়েছিল যারা নিজেদের পরিস্থিতির সাথে লড়তে চায়। আরমান চৌধুরী তার টেবিলে সেই পুরনো ছবিটি লাগিয়ে রাখলেন, যাতে তিনি কখনো ভুলে না যান যে তার সাফল্যের পেছনে কার হাত ছিল। এভাবে এক সাধারণ সাক্ষাৎ সমাজকে মানবতার একটি শিক্ষা দিয়ে গেল। আরমান চৌধুরীর বিলাসবহুল কেবিনের ভেতরের বাতাস ঠান্ডা এবং কৃত্রিম ছিল, যা বাইরের প্রখর রোদ এবং ধুলো থেকে একেবারেই আলাদা অনুভূতি দিচ্ছিল। ফাতেমা সেখানে রাখা মখমলের সোফার এক কোণায় গুটিসুটি মেরে বসেছিল। তার ভারী শরীর এবং ছেঁড়া পুরনো শাড়ি সেই ঘরের আধুনিক সাজসজ্জার সাথে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করছিল। টেবিলের অন্য পাশে বসা শক্তিশালী লোকটি তার সোনার কলম দিয়ে কিছু গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করছিলেন, এটা না ভেবেই যে তার সামনে বসা এই সাধারণ যুবতীর পুরো ভবিষ্যৎ তার একটি ছোট্ট দৃষ্টির ওপর নির্ভর করছে। আরমান তার ফাইল বন্ধ করলেন এবং তার তীক্ষ্ণ দৃষ্টি ফাতেমার চেহারায় নিবদ্ধ করলেন, যার মধ্যে এক ধরনের বিরক্তি এবং অবহেলা পরিষ্কার ফুটে উঠছিল। তিনি অত্যন্ত সংযত কিন্তু ভারী গলায় জিজ্ঞেস করলেন যে সে এখানে কেন এসেছে এবং তাকে ভেতরে আসার অনুমতি কে দিল। তার কাছে সে কেবল একজন অশিক্ষিত ও গরিব মেয়ে ছিল, যে হয়তো কয়েকটা টাকার ভিক্ষা চাইতে বা কোনো ছোট কাজ চাইতে এসে থাকবে। শান্তিদেবী নিজের শুকনো ঠোঁটে জিভ বোলাল এবং নিজের কণ্ঠস্বরকে স্থির করার চেষ্টা করল, কারণ তার ভেতরের ভয় তাকে কথা বলতে বাধা দিচ্ছিল। আমার নাম শান্তিদেবী এবং আমি স্বর্গীয় রামদায়ালের মেয়ে, যিনি একসময় আপনার পৈতৃক জমিতে সততার সাথে কাজ করতেন। সে অত্যন্ত ধীর কণ্ঠে বলল। এই নাম শুনেই রণবীর সিংয়ের চেহারার ভাব এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু তারপর তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করলেন এবং তাকে উপেক্ষা করার চেষ্টা করলেন। তিনি এটিকে একটি সাধারণ কাকতালীয় ঘটনা হিসেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং রুক্ষভাবে বললেন যে তিনি এমন অনেক লোককে চেনেন। তার কথাগুলোতে এক ধরনের কঠোরতা ছিল, যা শান্তিদেবীর কোমল হৃদয়কে ভেতর পর্যন্ত বিদ্ধ করছিল। সে তার পুরনো এবং ময়লা পুটলিতে হাত ঢুকাল এবং একটি ছোট পুরনো রেশমি কাপড় বের করল, যার ভেতরে একটি পিতলের পুরনো ও ক্ষয়ে যাওয়া আংটি মোড়ানো ছিল। যখন সে আংটিটি টেবিলে রাখল, তখন ঘরের উজ্জ্বল আলো সেটির ওপর পড়ল এবং তার চমক রণবীর সিংয়ের চোখকে এক মুহূর্তের জন্য ধাঁধিয়ে দিল। এটি কোনো সাধারণ গহনা ছিল না,
বরং এটি একটি পবিত্র প্রতিজ্ঞার প্রতীক ছিল, যা কয়েক দশক আগে এক মুমূর্ষ সৎ মানুষ দিয়েছিলেন। রণবীর আংটিটি মনোযোগ দিয়ে দেখলেন এবং তার আঙুলগুলো কাঁপতে লাগল, যেন তিনি কোনো ছায়া দেখছেন। সেটা এমন এক সময় ছিল যখন রণবীর একজন অসহায় এবং অনাথ যুবক ছিলেন, যাকে সমাজ পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল এবং তিনি ক্ষুধায় ছটপট করছিলেন। রামদয়াল কেবল তাকে নিজের বাড়িতে আশ্রয়ই দেননি, বরং নিজের একমাত্র মেয়ের বিয়ের জন্য বাঁচিয়ে রাখা গহনা বিক্রি করে তাকে শহরে পাঠিয়েছিলেন। সেই বিদায়ের সময় তিনি এই আংটিটি রণবীরকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে যখন কখনো সময় বদলাবে তখন এটিকে চিনে নিও। আজ সেই আংটি আবার তার সামনে ছিল, কিন্তু সেটি দেওয়া হাতটি আর এই পৃথিবীতে ছিল না, যা আরমানের হৃদয়কে দ্রুত ভারাক্রান্ত করে তুলল। ফাতেমা আরও জানালো যে কিভাবে তার বাবা নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত আরমানের সাফল্যের জন্য প্রার্থনা করেছিলেন এবং কখনও কাউকে বলেননি যে শহরের সবচেয়ে বড় লোকটি তার কাছে ঋণী। তাদের দারিদ্র্য এত বেড়ে গিয়েছিল যে তাদের দুবেলা শুকনো রুটির জন্য হাহাকার করতে হয়েছিল, কিন্তু তাদের আত্মসম্মান তাকে কখনো আরমানের দরজা পর্যন্ত নিয়ে আসেনি। কেবল তার বাবার মৃত্যুর পর ফাতেমা এই আংটিটি তাদের পুরনো আলমারির একটি বাক্সে খুঁজে পেয়েছিল। সে এখানে কোনো অধিকার ফলাতে আসেনি, বরং কেবল তার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে এসেছিল। আরমান চৌধুরী নিজের দামি ঘড়ির দিকে তাকালেন। কথাবার্তা শুরু হয়েছে মাত্র 5 মিনিট হয়েছিল, কিন্তু তার কাছে এই সময়টা এক পুরো যুগের মতো পেরিয়ে গিয়েছিল। তার অহংকার, যা বছরের পর বছর ধরে অসীম সাফল্য আর ক্ষমতা থেকে তৈরি হয়েছিল, এখন সেই ছোট্ট টেবিলে রাখা পিতলের আংটির সামনে পুরোপুরি ভেঙে পড়ছিল। তিনি তার কাঁপা কাঁপা হাত দুটো ধীরে ধীরে নিজের বুকের ওপর বাঁধলেন, যা তার অভ্যন্তরীণ সংগ্রাম এবং গভীর অনুশোচনার প্রতীক ছিল। তিনি তার চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং ফাতেমার দিকে অত্যন্ত গভীর দৃষ্টিতে তাকালেন। হঠাৎ সেই শান্ত ঘরের বাতাসের ভারী ভাব বদলে গেল এবং চেয়ারম্যান তার মাথা ফাতেমার সামনে গভীর সম্মানে নিচু করলেন, যা দেখে বাইরে দাঁড়ানো সহকারী হতবাক হয়ে গেল। এটি এমন একটি দৃশ্য ছিল যা সেই কোম্পানির ইতিহাসে আগে কখনো দেখা যায়নি, যেখানে একজন পরাক্রমী সম্রাট এক ছিন্নমূল মেয়ের সামনে মাথা নত করেছিলেন। আরমান অনুভব করলেন যে তিনি নিজের সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠার সময় সেই ফেরেস্তাদের পুরোপুরি ভুলে গিয়েছিলেন, যারা তাকে মাটি থেকে তুলেছিলেন। ফাতেমার ধুলোমাখা চেহারা এখন তার কাছে কোনো দেবীর মূর্তির মতো মনে হচ্ছিল। আমাকে ক্ষমা করে দাও মা, আমি আমার সম্পদের মিথ্যে নেশায় সেই মহান মানুষটিকে ভুলে গিয়েছিলাম, যিনি আমাকে মানুষ বানিয়েছিলেন। আরমানের কণ্ঠে এক গভীর কান্না আটকে ছিল। তিনি অনুভব করলেন যে ফাতেমার এখানে আসা তার জন্য এক ধরনের কর্মের বিচার ছিল, যা তাকে তার শেকড়ের কথা মনে করিয়ে দিতে এসেছিল। তিনি ফাতেমাকে সেই সাধারণ চেয়ার থেকে তুললেন এবং পরম সম্মানের সাথে নিজের সামনে বসালেন, যেন সে কোনো অনেক বড় ভিআইপি অতিথি। ফাতেমার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল, কারণ সে আশা করেনি যে এখানে এমন জমকালো অভ্যর্থনা পাবে। আরমান তার টেবিলে রাখা ইন্টারকম টিপলেন এবং কড়া সুরে নির্দেশ দিলেন যেন সেই সব নিরাপত্তা রক্ষীদের সাথে সাথে হাজির করা হয় যারা ফাতেমাকে অসম্মান করেছিল। তিনি চেয়েছিলেন যে পুরো বিশ্ব দেখুক আসল আমিরি পোশাকে নয়, বরং সংস্কার এবং সম্পর্কের বিশ্বস্ততায় লুকিয়ে থাকে। ফাতেমা তাকে থামানোর চেষ্টা করল এবং বলল যে সে কারোর খারাপ চায় না, কিন্তু আরমান এখন নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পুরোপুরি মরিয়া ছিলেন। তিনি অনুভব করলেন যে ফাতেমার দারিদ্র্য তার নিজের সংবেদনশীলতার অভাবের এক জ্বলন্ত প্রমাণ ছিল। যখন নিরাপত্তা রক্ষীরা ঘরের ভেতরে এলো, তখন তারা চেয়ারম্যানকে এক গরিব মেয়ের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগল। আরমান তাদের বললেন যেন তারা এই মেয়েটির কাছে সাথে সাথে ক্ষমা চায়, কারণ আজ এর বাবার জন্যই এই বিলাসবহুল ভবনটি দাঁড়িয়ে আছে এবং তারা সবাই এখানে সুখে চাকরি করছে। ঘরে ছেয়ে থাকা সেই অদ্ভুত নীরবতা এখন এক নতুন অধ্যায়ের সূচনা করছিল, যেখানে মানবিক মূল্যবোধই ছিল সর্বাগ্রে। শান্তিদেবী নিজের দৃষ্টি নিচু করে নিল, কারণ সে এই হঠাৎ পাওয়া সম্মানের পুরোপুরি যোগ্য ছিল। রণবীর তার টেবিলের ড্রয়ার থেকে একটি দামি কলম বের করলেন এবং একটি খালি কাগজে কিছু লিখতে লাগলেন, আর শান্তিদেবী চুপচাপ তার প্রতিটি নড়াচড়া দেখছিল। তিনি তাকে কোম্পানির একটি চ্যারিটি ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু শান্তিদেবী অত্যন্ত বিনীতভাবে এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করল,
সে বলল যে সে কেবল পরিশ্রমের কাজের জন্য অনুনয় করেছিল, মাগনা সাহায্যের জন্যে নয়, এবং সে তার বাবার আদর্শে চলতে চায়। তার এই আত্মসম্মান বোধের কথা রণবীরের হৃদয়কে আরও গভীরভাবে ছুঁয়ে গেল। তুমি এখানে অফিস পরিষ্কার করার কাজ চাইতে এসেছিলে, কিন্তু তোমার এই সত্যবাদিতা আমার মনের সব ময়লা পরিষ্কার করে দিয়েছে। রণবীর খুব ধীরে ধীরে বললেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি শান্তিদেবীকে তার শর্তেই কাজ দেবেন, কিন্তু তাকে সেই সব সম্মান এবং সুবিধাও দেবেন যার সে যোগ্য ছিল। শান্তিদেবীর মনে এক অদ্ভুত স্বস্তি কাজ করছিল, কারণ তাকে আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না এবং সে নিজের সংসারের দায়িত্ব নিতে পারবে। সে সেই পিতলের পুরনো আংটিটি আবার নিজের পুটলিতে নিরাপদে রেখে দিল। পরবর্তী কয়েক মিনিটে রণবীর তার পুরো কার্যপ্রণালীকে শেকড় থেকে বদলে ফেলার সিদ্ধান্ত নিলেন এবং ঘোষণা করলেন যে এখন থেকে তার কোম্পানি কেবল ব্যক্তিগত লাভের জন্যে চলবে না। তিনি শান্তিদেবীর সাথে ঘণ্টার পর ঘণ্টা বসে কথা বললেন এবং তার পিছিয়ে পড়া গ্রামের সেই সমস্ত পরিস্থিতি সম্পর্কে জানলেন যেখানে আজও মানুষ সংগ্রাম করছিল। ফাতেমার কথায় যে গভীরতা এবং গ্রামীণ জীবনের তিক্ত বাস্তবতা ছিল, তা রণবীর সিংকে আরেকবার তার পুরনো মাটির সাথে যুক্ত করে দিল। তার মনে হল যেন বছরের পর বছর ঘুমিয়ে থাকা তার আত্মা এখন পুরোপুরি জেগে উঠেছে। তাদের কথোপকথন যতই এগোল, রণবীর জানতে পারলেন যে শান্তিদেবীর বাবা তার শেষ অসুস্থতার সময়ও রণবীরের নাম অত্যন্ত গর্বের সাথে নিতেন। এটি জেনে রণবীরের হৃদয় আত্মগ্লানিতে ভরে গেল এবং তার প্রতিটি দামি সুখ স্বাচ্ছন্দ্য এখন একটি বড় বোঝার মতো মনে হতে লাগল। তিনি নিজের কাছে এক অটুট প্রতিশ্রুতি দিলেন যে তিনি সেই পুরনো গ্রামটিকে পুরোপুরি দত্তক নেবেন এবং সেখানে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করবেন। শান্তিদেবীর ক্লান্ত চোখে আশার এক নতুন ও সুন্দর রশ্মি হঠাৎ করে জ্বলে উঠল, যা অত্যন্ত আনন্দদায়ক ছিল। দুপুরের সোনালি রোদ এখন কেবিনের বড় জানালা দিয়ে ভেতরে আসছিল এবং টেবিলে রাখা দামি পেপারওয়েটের ওপর পড়ে একটি ছোট রংধনু তৈরি করছিল। শান্তিদেবী অনুভব করল যে তার জীবনের সবচেয়ে দীর্ঘ ও কঠিন সময় এখন শেষ হয়ে গেছে এবং তার সত্যিকারের ডাক সৃষ্টিকর্তার কাছে পৌঁছে গেছে। সে তার চেয়ার থেকে উঠল এবং রণবীরের পা ছুঁয়ে প্রণাম করল, যিনি তার বদলে তাকে আশীর্বাদ করলেন এবং এক বড় ভাইয়ের মতো আশ্রয় দিলেন। সেই দিন সেই কেবিনে কোনো ব্যবসায়িক চুক্তি হয়নি, বরং একটি মানবতার জয় হয়েছিল। রণবীর শান্তিদেবীকে পূর্ণ আশ্বাস দিলেন যে এখন থেকে সে এই বড় পরিবারের অংশ এবং তাকে আর কখনো অভাবের ছায়ায় বাঁচতে হবে না। তিনি তার আলমারি থেকে একটি দামি রেশমি শাল বের করলেন এবং অত্যন্ত সম্মানের সাথে সেটি শান্তিদেবীর কাঁপা কাঁপা কাঁধে জড়িয়ে দিলেন, যা তার ছেঁড়া শাড়িকে ঢেকে দিচ্ছিল। এই শাল কেবল একটি পোশাক ছিল না, বরং এটি সেই হারানো সম্মান ছিল যা ফাতেমা তার ধৈর্য দিয়ে অর্জন করেছিল। ফাতেমার ফুপিয়ে কান্না এখন ধীরে ধীরে থেমে গিয়েছিল এবং তার চেহারায় এক স্বর্গীয় প্রশান্তি বিরাজ করছিল। বাইরে করিডোরে কাজ করা কর্মচারীরা নিজেদের মধ্যে চাপা স্বরে ফিসফিস করছিল যে শেষমেশ এই সাধারণ মেয়েটির মধ্যে এমন কি ছিল যা তাদের মালিককে বদলে দিল। কেউ তাকে কোনো পুরনো আত্মীয় বলছিল, তো কেউ তাকে কোনো ঐশ্বরিক শক্তির অবতার মনে করছিল। কিন্তু বাস্তবতা তাদের সবার কল্পনার অনেক ঊর্ধ্বে ছিল। সত্য তো এই ছিল যে নিঃস্বার্থ প্রেম এবং পুরনো বিশ্বস্ততার শক্তি দুনিয়ার সবচেয়ে বড় সিন্দুকের চেয়েও বেশি মূল্যবান হয়। ফাতেমা যখন কেবিন থেকে বাইরে পা রাখল, তখন তার হাঁটার মধ্যে এক নতুন মর্যাদা ছিল। ফাতেমা অফিসের সেই বিশাল ভবন থেকে বের হওয়ার সময় একবার পেছনে ফিরে তাকাল, যা এখন আর তার কাছে ভীতিকর বা পর মনে হচ্ছিল না। তার মনে হল যেন তার বাবা স্বর্গ থেকে তাকে দেখছেন এবং হাসছেন, কারণ তার মেয়ে তার আত্মসম্মান ও কথার মান রেখেছে। আরমান চৌধুরী তার জানালার কাছে নীরব দাঁড়িয়ে তাকে দেখছিলেন এবং তার অশান্ত মনে এখন এক অদ্ভুত মধুর প্রশান্তি বিরাজ করছিল। তিনি জানতেন যে কর্মের হিসেব বরাবর করার জন্যই সৃষ্টিকর্তা তাকে পাঠিয়েছিলেন। সেই রাতে ফাতেমা খুব শান্তিতে ঘুমল, কারণ তার কাছে এখন আর হারানোর মতো কিছু ছিল না এবং পাওয়ার জন্য একটি নতুন আশা ছিল। সে তার স্বপ্নে আবার সেই নিজের পুরনো গ্রামটি দেখল, যেখানে এখন চারিদিকে সমৃদ্ধির ঢেউ বইছিল এবং তার বাবা অত্যন্ত গর্বের সাথে দাঁড়িয়েছিলেন। আরমান চৌধুরীও
তার পুরনো দিনের সঙ্গীদের স্মরণ করলেন এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন, যাদের থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এই পরিবর্তন কেবল একজন ব্যক্তির ছিল না, বরং একটি পুরো প্রতিষ্ঠানের আদর্শগত পরিবর্তনের আনন্দদায়ক সূচনা ছিল। শহরের রাস্তায় এখন রাতের অন্ধকার নেমে এসেছিল, কিন্তু ফাতেমার ছোট্ট ঘরে একটি প্রদীপ জ্বলছিল, যা আলোর প্রতীক ছিল। সে তার বাবার ছবির সামনে মাথা নত করল এবং তার নতুন চাকরির জন্য তার আশীর্বাদ চাইল, যা তাকে আগামীকাল থেকে শুরু করতে হবে। তার ছেঁড়া শাড়ি এবং দারিদ্র্য এখন তার পথের পাথর নয়, বরং তার সংগ্রামের গৌরবময় কাহিনী হয়ে উঠেছিল। আরমান চৌধুরী তার ডায়েরিতে সেই দিনের ঘটনাটিকে স্বর্ণাক্ষরে লিখে রাখলেন, যাতে তিনি মানবতার এই শিক্ষাকে কখনো ভুলে না যান। দিনাজপুরের তপ্ত বালুকাময় মাটিতে গড়ে ওঠা সেই ছোট্ট গ্রামটি আজও আরমানের স্মৃতিতে আবঝাভাবে বেঁচেছিল, যেখানে ধুলোর ঘূর্ণিঝড় আর শুকনো ক্ষেতের মাঝে তার যৌবনের দিনগুলো কেটেছিল। সেই দিনগুলোতে আরমান চৌধুরীর কাছে না কোনো বড় সাম্রাজ্য ছিল আর না ক্ষমতার অহংকার, বরং সে কেবল স্বপ্নে ভরা চোখের একজন সাধারণ যুবক ছিল। গ্রামের সরু গলিতে তার সাথে রহমত আলীর পরিচয় হয়েছিল, যিনি তার সরলতা এবং নিঃস্বার্থ সেবার জন্য পরিচিত ছিলেন। তাদের দুজনের মধ্যে এমন এক অটুট সম্পর্ক গড়ে উঠেছিল, যা রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি গভীর ছিল। রহমত আলী একজন ছোট্ট কৃষক ছিলেন, যার পুরো জগৎ তার ছোট্ট এক টুকরো জমি এবং তার নিষ্পাপ মেয়ে ফাতেমাকে ঘিরে আবর্তিত হতো, যাকে তিনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। আরমান প্রায়ই সন্ধ্যার সময় রহমত আলীর কাঁচা ঘরের বাইরে বসতেন, যেখানে তারা দুজন ভবিষ্যতের পরিকল্পনা করতেন এবং জীবনের নানা প্রতিকূলতা নিয়ে দীর্ঘ আলোচনা করতেন। রহমত আলী সবসময় বলতেন যে মানুষের আসল পরিচয় তার বিপদের সময় দেখা যায়, যখন সে অন্যদের জন্য নিজের সুখ ত্যাগ করে দেয়। আরমান তখন কখনো ভাবেননি যে এই কথাগুলো ভবিষ্যতে তার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। হঠাৎ এক বছর বর্ষা গ্রামের সঙ্গ ছাড়ল এবং ক্ষেতে ফাটল ধরল, যার ফলে পুরো এলাকায় অনাহার এবং দারিদ্র্যের ছায়া ঘোরাফেরা করতে লাগল। আরমান সেই সময় একটি ছোট ব্যবসা শুরু করার চেষ্টা করেছিলেন, কিন্তু তা চরমভাবে ব্যর্থ হল এবং তিনি ঋণের চোরাবালিতে গভীরভাবে আটকা পড়লেন। স্থানীয় মহাজনরা তাকে নির্যাতন করতে শুরু করল এবং তাকে গ্রাম ছাড়তে বা আত্মহত্যা করতে বাধ্য করা হল। সেই অন্ধকার রাতে, যখন আরমানের কাছে আর কোনো পথ অবশিষ্ট ছিল না, রহমত আলী তার কাছে এক ফেরেশতা হয়ে এসেছিলেন। রহমত আলী আরমানের চোখে লুকিয়ে থাকা পরাজয়কে চিনতে পেরেছিলেন এবং তিনি জানতেন যে যদি সময়মতো সাহায্য না পাওয়া যায়, তবে এই প্রতিশ্রুতিশীল যুবকটি ভেঙে পড়বে। তিনি তার স্ত্রীর গহনাগুলোর দিকে তাকালেন, যা তিনি বছরের পর বছর ধরে তার মেয়ের বিয়ের জন্য জমিয়ে রেখেছিলেন, এবং একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। কোনো দ্বিধা ছাড়াই তিনি তার সেই উর্বর জমিও বন্ধক রাখলেন, যা তাদের পরিবারের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল। তার এই ত্যাগের খবর যখন আরমান পেলেন, তখন তার চোখ থেকে অনুশোচনা এবং কৃতজ্ঞতার অশ্রু বয়ে পড়তে লাগল। এই নাও আরমান, এগুলো কেবল টাকা নয়, বরং আমার অটুট বিশ্বাস এবং আমার মেয়ের ভবিষ্যৎ, যা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। রহমত আলী কাঁপা হাতে টাকার থলিটি দিতে দিতে বললেন, তিনি কেবল একটিই শর্ত রেখেছিলেন, যে আরমান শহরে গিয়ে তার ভাগ্য বদলাবে এবং কখনো পেছনে ফিরে তাকাবে না, যাতে সে সাফল্যের চূড়া স্পর্শ করতে পারে। আরমান সেই রাতে রহমত আলীর পা ছুঁয়ে প্রণাম করলেন এবং কথা দিলেন যে তিনি একদিন ফিরে আসবেন এবং এই উপকার শোধ করবেন। সেই সময় গ্রামের ঠান্ডা বাতাসে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। আরমান যখন শহরের দিকে রওনা হলেন, তখন রহমত আলী গ্রামের সীমানা পর্যন্ত তাকে বিদায় জানাতে এসেছিলেন এবং তার হাতে সেই পুরনো পিতলের আংটিটি দিয়েছিলেন, যা ফাতেমা আজ টেবিলে রেখেছিল। সেই আংটিটি রহমত আলীর পূর্বপুরুষদের একমাত্র স্মৃতিচিহ্ন ছিল, যা বিপদের সময় সুরক্ষার প্রতীক হিসাবে বিবেচিত হতো। শহরের দিকে যাওয়া বাসের জানালা দিয়ে
আরমান রহমত আলীকে হাত নাড়তে দেখলেন, যিনি এখন ধুলোর মাঝে একটি ছোট বিন্দুর মতো অদৃশ্য হয়ে যাচ্ছিলেন। সেই মুহূর্ত থেকে আরমানের কঠিন সংগ্রাম শুরু হয়েছিল। শহরের ব্যস্ততা এবং সাফল্যের অন্ধ দৌড়ে আরমান ধীরে ধীরে তার শেকড় থেকে বিচ্ছিন্ন হতে থাকলেন এবং তিনি নতুন সম্পর্ক ও চাকচিক্যের প্রতি অভ্যস্ত হতে লাগলেন। শুরুর কয়েক মাস তিনি চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু তারপর কাজের চাপ এবং অর্থের অহংকার তাকে তার পুরনো শুভাকাঙ্ক্ষীকে স্মরণ করার অবসর দেয়নি। অন্যদিকে গ্রামে রহমত আলীর অবস্থা আরও খারাপ হতে লাগল, কারণ ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবং ঋণের বোঝা ক্রমাগত বেড়েই চলছিল। তার স্ত্রীর অসুস্থতা তার কোমর ভেঙে দিয়েছিল, কিন্তু তিনি আরমানকে তা জানাননি। রহমত আলী তার স্ত্রীকে চিকিৎসার অভাবে নিজের চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছিলেন, কিন্তু তিনি তার আত্মসম্মান ত্যাগ করেননি এবং আরমানের কাছে কোনো সাহায্যে চাননি। তিনি প্রায় পত্রিকায় আরমানের সাফল্যের খবর পড়তেন এবং তার চোখে আনন্দের জল চলে আসত, যদিও তাদের নিজের বাড়িতে উনুন জ্বলত না। ছোট্ট ফাতেমা তার বাবার এই নীরব সংগ্রাম খুব কাছ থেকে দেখেছিল এবং সে জানত যে তার বাবার বন্ধু এখন অনেক বড় মানুষ হয়ে গেছেন। সে প্রায়ই প্রশ্ন করত, বাবা, যখন উনি এত বড় লোক, তখন উনি আমাদের সাহায্য কেন করেন না? উনি কি আমাদের পুরোপুরি ভুলে গেছেন? ফাতেমা প্রায়ই তার সরলতায় এই প্রশ্নটি জিজ্ঞেস করত, যা শুনে রহমত আলী হাসতেন। তিনি বলতেন যে কাউকে নিজের বাধ্যবাধকতা জানিয়ে সাহায্য চাওয়াকে দান বলা হয়, কিন্তু যে না বলেই মনে রাখে সেটাই আসল সম্পর্ক হয়। তিনি ফাতেমাকে শিখিয়েছিলেন যে কর্মের হিসেব সময় নিজেই করে এবং আমাদের কখনও কারো কাছে প্রত্যাশা রাখা উচিত নয়। এ কারণেই তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত কুঁড়ে ঘরেই থেকেছিলেন। সময় বয়ে গেল এবং রহমত আলীর শরীর রোগব্যাধি ও বার্ধক্যের প্রহারে জরাজীর্ণ হয়ে গেল, কিন্তু তার চোখের সেই দীপ্তি কখনো কম হয়নি, যা আরমানের প্রতি তার বিশ্বাসকে ফুটিয়ে তুলত। গ্রামের লোকেরা প্রায়ই তাকে নিয়ে উপহাস করত যে তার শহরের বন্ধু তাকে ভুলে গেছে, কিন্তু রহমত আলীর উত্তর সব সময় ইতিবাচক থাকত। তিনি তার মৃত্যুর ঠিক আগে ফাতেমাকে নিজের কাছে ডাকলেন এবং সেই পিতলের আংটিটি তার হাতে তুলে দিলেন, যা এখন একমাত্র অবশিষ্ট স্মৃতি ছিল। তিনি তাকে নির্দেশ দিলেন যে সে যেন শহরে যায় এবং পরিশ্রম করে। যদি কখনো অনেক বড় বিপদ আসে তবেই আরমানের কাছে যাবে, কিন্তু কিছু চাইবে না, শুধু তাকে এই আংটিটি দেখিয়ে দেবে। এগুলোই ছিল রহমত আলীর শেষ কথা, যা ফাতেমার কানে আজও প্রতিধ্বনিত হতো। তার মৃত্যুর পর ফাতেমা পুরোপুরি একা হয়ে গেল এবং গ্রামের মহাজনরা তার বাড়ি এবং অবশিষ্ট জমিও ছিনিয়ে নিল। সে ভারী শরীর আর ছেলা কাপড়ে শহরের দিকে হাঁটা শুরু করল, যেখানে তার বাবার স্বপ্ন উঁচু ভবনগুলোতে বাস করত। তার যাত্রা দুঃখ ও অপমানে ভরা ছিল, কিন্তু তার আদর্শ অটুট ছিল। ফাতেমা শহরে অনেক রাত ফুটপাথে খালি পেটে ঘুমিয়ে কাটিয়েছে, যেখানে লোকেরা পাকে একজন সাধারণ ভিখারি ভেবে তাড়িয়ে দিত। সে অনেক কারখানা ও বাড়িতে কাজ চেয়েছে, কিন্তু তার বাহ্যিক রূপ এবং দারিদ্র্য দেখে সে সব জায়গা থেকেই নিরাশ হয়েছে। শেষে যখন তার সহ্য শক্তি জবাব দিতে লাগল, তখন সে সেই বিশাল ভবন চৌধুরী গ্রুপের দিকে পা বাড়াল, যার মালিকের নাম তার বাবা প্রায়ই নিতেন। তার ভয় ছিল যে হয়তো আরমান চৌধুরীও তাকে চিনতে অস্বীকার না করে বসেন, যেমনটা এই দুনিয়া করেছে। সেই পুরনো স্মৃতিগুলো আজ আরমান চৌধুরীর মনে এক আগ্নেয়গিরির মতো ফেটে পড়ছিল এবং তার নিজের প্রতিটি সুখ স্বাচ্ছন্দ্যের উপর গ্লানি অনুভূত হচ্ছিল। তিনি অনুভব করলেন যে তিনি যে সাম্রাজ্য গড়ে তুলেছেন তার ভিত্তি রহমত আলীর পরিবারের হাড় এবং কান্নার উপর দাঁড়িয়ে আছে। ফাতেমার নীরবতা এবং তার আত্মসম্মান তাকে তার পুরনো দারিদ্র্য এবং রহমত আলীর সেই মহানুভবতার কথা মনে করিয়ে দিচ্ছিল, যা তিনি ভুলে গিয়েছিলেন। ঘরে ছেয়ে থাকা সেই নীরবতা এখন সেই মহান ত্যাগের গল্প শোনাচ্ছিল, যা ২০ বছর আগের ছিল। আরমান ফাতেমার দিকে তাকালেন এবং তার মনে হল যে এই মেয়েটি কেবল একজন চাকরিপ্রার্থী ছিল না, বরং সে তার ঘুমিয়ে থাকা আত্মাকে জাগিয়ে তোলা এক মশাল ছিল। তিনি তার চোখ বন্ধ করলেন এবং তার সেই পুরনো বটগাছটির কথা মনে পড়ল,
যার নিচে বসে রহমত আলী তাকে শহরে যাবার ভাড়া দিয়েছিলেন। সেই সময়ের মাটির সুগন্ধ এবং রহমত আলীর খসখসে হাতের স্পর্শ আজও তার আত্মাকে কাঁপিয়ে দিচ্ছিল। তিনি ভাবতে লাগলেন যে রহমত আলী যদি ত্যাগ স্বীকার না করতেন তবে তিনি অখ্যাতই থেকে যেতেন। মা, তোমার বাবা আমার জন্য যা করেছে তার দাম আমি 7 জন্মেও শোধ করতে পারব না, কিন্তু আমি তোমাকে এই কথা দিচ্ছি যে এখন থেকে তুমি আর কখনো একা থাকবে না। আরমান ধরা গলায় বললেন। তার মনে এখন কেবল একটিই লক্ষ্য ছিল যে তিনি সেই স্বর্গীয় আত্মাকে শান্তি দেবার জন্য ফাতেমার জীবন সাজাবেন। তিনি সেই পিতলের আংটিটি নিজের চোখে ছোঁয়ালেন এবং সেটিকে নিজের টেবিলের সবচেয়ে নিরাপদ ড্রয়ারে রেখে দিলেন। তার কাছে সেই আংটিটি এখন যে কোনো হীরের চেয়েও মূল্যবান ছিল। ফাতেমা আরমানের কথায় সেই পুরনো আপনত্ব অনুভব করল, যার খোঁজে সে বছরের পর বছর ধরেছিল, কিন্তু সে তখনও তার নিজের শর্তেই অনড় ছিল। সে স্পষ্ট করে দিল যে তার দান করা সম্পত্তি বা কোনো বড় পদ চায় না, বরং সে নিজের যোগ্যতা প্রমাণ করতে চায়, যাতে তার বাবার মাথা গর্বে উঁচু থাকে। তার এই কথা আরমানকে আরেকবার চমকে দিল, কারণ তিনি আজ পর্যন্ত কেবল এমন লোকই দেখেছিলেন যারা পদ আর টাকার পেছনে ছুটত। ফাতেমার সত্যিই অনেক মহান ছিল। আরমান সিদ্ধান্ত নিলেন যে তিনি আগামী সপ্তাহেই সেই পুরনো গ্রামে যাবেন এবং রহমত আলীর স্মৃতিতে একটি বিশাল পাঠাগার ও স্কুল নির্মাণ শুরু করবেন। তিনি চেয়েছিলেন যে সেই মাটির প্রতিটি শিশু যেন শিক্ষিত হয়, যাতে অন্য কোনো রহমত আলীকে নিজের জমি বিক্রি করতে না হয়। ফাতেমা যখন এটি শুনল তখন তার চোখে প্রথমবারের মতো সত্যিকারের সুখের দীপ্তি দেখা গেল, যা তার বাবার জন্য সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি ছিল। কর্মের এই চাকা এখন তার পূর্ণতার দিকে এগোচ্ছিল, যেখানে ঋণ এখন সেবায় পরিণত হল। ঘরের বাইরের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল, যেখানে কর্মচারীরা ফাতেমাকে এক নতুন সম্মান দিচ্ছিল, কারণ তারা চেয়ারম্যানের পরিবর্তিত রূপ দেখে ফেলেছিল। আরমান ফাতেমাকে নিজের ছোট বোনের মতো সম্মান দিলেন এবং তাকে তার কোম্পানির ভেতরেই একটি ছোট পদে নিয়োগ দিলেন, যেমনটা সে চেয়েছিল। তিনি অনুভব করলেন যে সত্যিকারের অগ্রগতি কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং আপনজনদের সাথে নিয়ে চলা এবং পুরনো বিশ্বাস্ততাকে সম্মান করা। 20 বছরের পুরনো কথা আজ অবশেষে পূর্ণ হল। সেই সন্ধ্যায় যখন ফাতেমা অফিস থেকে বের হল, তখন তার মনে হল যেন তার বাবার ছায়া তার সাথে হাঁটছে এবং তার মাথার ওপর আশীর্বাদের হাত রয়েছে। দিনাজপুরের সেই বালুকাময় মাটি আর সেখানকার সংগ্রাম এখন আর তাকে ভয় দেখাচ্ছিল না, বরং সে নিজের শেকড়ের জন্য গর্ব অনুভব করছিল। আরমান চৌধুরী তার ডায়েরিতে লিখলেন যে আজ তিনি সত্যিই ধনী হয়েছেন, কারণ আজ তিনি তার আত্মার ঋণ শোধ করতে শুরু করেছেন। এটি ছিল মানবতা এবং অটুট বিশ্বাসের এক মহান বিজয়। রাতের জ্যোৎস্নায় ফাতেমা জানালা দিয়ে বাইরের ঝলমলে শহরের দিকে তাকাল এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাল যে তিনি তাকে পথভ্রষ্ট হতে দেননি এবং সঠিক পথে এনেছেন। সে জানত যে আগামী দিনগুলো চ্যালেঞ্জে ভরা থাকবে, কিন্তু এখন তার কাছে একজন রক্ষাকর্তা এবং পথপ্রদর্শক হিসাবে এক বড় ভাই আছেন। আরমান চৌধুরীও সেই রাতে শান্তিতে ঘুমালেন, কারণ তার হৃদয়ের সেই ভারী বোঝা এখন হালকা হয়ে গিয়েছিল। কর্মের এই আলো এখন তাদের ভবিষ্যতের অন্ধকার দূর করতে চলেছিল। পরিশেষে সেই বিলাসবহুল অফিসের দেওয়ালগুলো এমন এক গল্প শুনেছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে উদাহরণ হিসাবে মনে রাখা হবে, যেখানে এক গরিবের আত্মসমর্পণ এক ধনীর হৃদয় পরিবর্তন করে দিয়েছিল। ফাতেমার সেই ছেঁড়া শাড়ি এখন তার গৌরবের প্রতীক হয়ে উঠেছিল এবং তার ভারী শরীর তার সহজ শক্তির সাক্ষ্য দিচ্ছিল। সমাজের উঁচু নিচুর ভেদাভেদ এখন মুছতে শুরু করেছিল, কারণ প্রেম এবং কৃতজ্ঞতার ভাষা সর্বজনীন হয়। আরমান এবং ফাতেমা দুজনেই এখন এক নতুন যাত্রায় বেরিয়ে পড়েছিলেন, যেখানে সেবাই ছিল সর্বাগ্রে। ফাতেমার প্রথম দিন চৌধুরী গ্রুপের জমকদালো অফিসে খুব সাধারণভাবেই শুরু হল, যেখানে সে সকালে তাড়াতাড়ি পৌঁছে নিজের দায়িত্ব বুঝে নিল। সে তার পুরনো শাড়িকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছিল, কিন্তু তাকে তখনও সেই আধুনিক পরিবেশে একেবারেই আলাদা এবং বেমানান দেখাচ্ছিল। হাই হিলের স্যান্ডেল এবং দামি পারফিউমের সুগন্ধের মাঝে তার সরলতা এক নীরব প্রতিবাদের মতো দাঁড়িয়েছিল, যা সবাইকে তার দিকে আকর্ষণ করছিল।
সে বিনীতভাবে সবাইকে নমস্কার করল, কিন্তু বদলে সে কেবল অবজ্ঞার হাসি এবং চাপা ফিসফিসানিই পেল। অফিসের কর্মচারীরা ফাতেমার ভারী শরীর এবং তার পুরনো পোশাক দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করছিল, যেন সে সার্কাসের কোনো চরিত্র। লাঞ্চ ব্রেকের সময় ক্যান্টিনে বসা লোকেরা তার দিকে ইশারা করে বাজে মন্তব্য করল, যা শুনে যে কোনো কোমল হৃদয়ই ভেঙে যেতে পারত। ফাতেমা সবকিছু শুনল, কিন্তু সে তার চোখে জল আসতে দিল না এবং চুপচাপ নিজের কাজ করে গেল, কারণ সে জানত যে সংগ্রামের পথ কখনো সহজ হয় না। তার অসীম ধৈর্য কিছু মানুষকে অবাক করল। অন্যদিকে কেউ কেউ আরও বেশি নিষ্ঠুর হয়ে উঠল। আরমান চৌধুরী তার কাচের জানালার পেছন থেকে এসব দেখছিলেন এবং তার হৃদয় অনুশোচনার আগুনে চরমভাবে জ্বলছিল। তিনি চাইতেন যে ফাতেমাকে সাথে সাথে কোনো উঁচু পদে বসিয়ে দেন এবং তাকে সেই সমস্ত বিলাসবহুল সুবিধা প্রদান করেন যার সে যোগ্য ছিল। কিন্তু ফাতেমার আত্মসম্মানবোধ তাতে বাধা দিচ্ছিল। সে স্পষ্টভাবেই যে কোনো বিশেষ সুবিধা গ্রহণ করতে অস্বীকার করেছিল, কারণ সে চেয়েছিল যে মানুষ তাকে তার কাজের মাধ্যমে চিনুক। আরমান অনুভব করলেন যে করুণা মাঝে মাঝে দান করার চেয়েও কঠিন পরীক্ষা নেয়, এবং তিনি নিজেকে অসহায় বোধ করছিলেন। একদিন অফিসের এক অহংকারী ম্যানেজার ইচ্ছাকৃতভাবে তার গরম কফির মগ ফাতেমার ওপর ফেলে দিল এবং তারপর তাকেই বকাঝকা করতে লাগল। কফির গরমে ফাতেমার ত্বক লাল হয়ে গিয়েছিল, কিন্তু সে কোনো অভিযোগ না ছাড়াই পরিষ্কার করতে শুরু করল এবং নিজের দোষ না থাকা সত্ত্বেও ক্ষমা চাইল। ম্যানেজারের এই নিষ্ঠুরতা দেখে সেখানে উপস্থিত কয়েকজন চুপ ছিল, কিন্তু ফাতেমার চেহারায় প্রশান্তি বজায় ছিল। সে নিজের যন্ত্রণাকে নিজের ভেতরেই চেপে রাখল এবং সৃষ্টিকর্তার কাছে সেই মহিলাকে সুবুদ্ধি দেওয়ার জন্য প্রার্থনা করতে লাগল। সন্ধেবেলা যখন অফিস ফাঁকা হতে লাগল, তখন ফাতেমা তার ক্লান্তি সত্ত্বেও করিডরের কোণগুলো পরিষ্কার করতে শুরু করল, যাতে পরের দিন কাজ করতে সুবিধা হয়। পুরনো পিয়ন রামদিন তার কাছে এসে তাকে একটু বিশ্রাম নেওয়ার পরামর্শ দিল, কারণ সে ফাতেমার মাঝে নিজের মেয়ের প্রতিচ্ছবি দেখতে পেত। ফাতেমা হাসি মুখে বলল যে পরিশ্রমই তার সবচেয়ে বড় আরাধনা এবং সে তার বাবার নাম কলঙ্কিত করতে চায় না। রামদিনের চোখে জল চলে এলো, কারণ সে আজকের যুগে এমন নিঃস্বার্থ মনোভাব আগে কখনো দেখেনি। আরমান চৌধুরী ফাতেমাকে তার কেবিনে ডাকলেন এবং তাকে কিছু অতিরিক্ত টাকা দেওয়ার চেষ্টা করলেন, যেটিকে তিনি বোনাস বলে উল্লেখ করলেন। ফাতেমা অত্যন্ত শালীনতার সাথে সেই টাকাগুলো ফেরত দিল এবং বলল যে সে এখনও এতটা কাজ করেনি যার জন্য সে এত বড় অঙ্কের টাকা পাবে। তার চোখের সেই সততা আরমানকে নিরুত্তর করে দিল, এবং তিনি ভাবতে লাগলেন যে তিনি এত বড় সম্পত্তি কিভাবে বানালেন। ফাতেমা তাকে শেখাল যে সম্মান কেনা যায় না, বরং ঘাম ও মর্যাদা দিয়ে ধীরে ধীরে তা অর্জন করতে হয়। অফিসের এক তরুণী কর্মচারী যে ফাতেমাকে নিয়ে উপহাস করত। একদিন তার ফাইল হারিয়ে যাওয়ার কারণে সে খুব চিন্তিত ছিল এবং কাঁদছিল। ফাতেমা কোনো স্বার্থ ছাড়াই তাকে সাহায্য করল এবং সারা রাত জেগে সেই ফাইলগুলো গুছিয়ে রাখতে তাকে পুরোপুরি সঙ্গ দিল, অথচ সে তার শত্রু ছিল। পরদিন যখন সেই কর্মচারী প্রশংসা পেল, তখন সে ফাতেমাকে ধন্যবাদ জানানোর বদলে তাকে উপেক্ষা করল। কিন্তু ফাতেমার তাকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার কাছে কর্মই ছিল ফল, এবং তার কোনো বাহ্যিক প্রশংসার প্রয়োজন ছিল না। ফাতেমার রুটিন খুব কঠিন ছিল। সে ভোর 4টে উঠে নিজের খাবার বানাত এবং তারপর মাইলের পর মাইল হেঁটে অফিসে পৌঁছাত, যাতে বাসের ভাড়া বাঁচাতে পারে। তার শরীর ব্যথায় ভেঙে পড়ত, কিন্তু তার মনের সংকল্প তাকে কখনোই হার মানার অনুমতি দিত না। সে প্রায়ই তার পুরনো পুটলিতে রাখা সেই পিতলের আংটিটিকে দেখত এবং তাতে তার বাবার উপস্থিতির অনুভূতি পেত। তার কাছে সেই ছোট্ট ঘরটি এখন একটি মন্দিরে পরিণত হয়েছিল, যেখানে সে তার আদর্শের সাথে খুব শান্তিতে বসবাস করত। সময় গড়ার সাথে সাথে অফিসের কিছু নিচের পদের কর্মচারীরা ফাতেমার সততা এবং তার পরিশ্রমের ভক্ত হতে লাগল, এবং তারা তাকে সম্মান করতে শুরু করল। তারা অনুভব করল যে সৌন্দর্য কেবল চেহারায় থাকে না, বরং তা সেই কাজগুলোর মধ্যে থাকে যা আমরা কোনো লোভ ছাড়াই অন্যদের জন্য করে থাকি।
ফাতেমা ধীরে ধীরে সেখানকার পরিবেশ বদলাতে শুরু করেছিল, যেখানে এখন ঘৃণার জায়গা কিছুটা হলেও সহানুভূতি নিতে শুরু করেছিল। যদিও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে সে তখনও কেবল একজন সাধারণ আয়া হিসেবেই পরিচিত ছিল। একদিন সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং কোনো ট্যাক্সি পাওয়া যাচ্ছিল না। তখন আরমান চৌধুরী তার দামি গাড়িটি ফাতেমার কাছে থামালেন। তিনি তাকে বাড়িতে নামিয়ে দেবার প্রস্তাব দিলেন, কিন্তু ফাতেমা বিনীতভাবে তা অস্বীকার করল, কারণ সে চাইত না যে অফিসে আর কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক। সে তার ছাতা খুলল এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটেই রওনা হল, যা আরমানের হৃদয়কে ভারাক্রান্ত করে তুলল, এবং তিনি নিজের আমিরই নিয়ে লজ্জিত হলেন। তার মনে হল যে ফাতিমার সরলতাই তার সবচেয়ে বড় পরাজয় ছিল, এবং তিনি খুব ক্ষুদ্র প্রমাণিত হয়েছেন। অফিসের বার্ষিক অনুষ্ঠানে পরিচ্ছন্নতা বিভাগের পক্ষ থেকে ফাতেমাকে একটি ছোট পুরস্কার দেবার ঘোষণা করা হল, যা নিতে সে মঞ্চে এল। সেখানে উপস্থিত ধনী ব্যক্তিরা তার শারীরিক গঠন নিয়ে আবারও কিছু কটূক্তি করল, যা সেখানকার পরিবেশকে এক মুহূর্তের জন্য বেশ অস্বস্তিকর করে তুলল। আরমান চৌধুরী সাথে সাথে উঠে দাঁড়ালেন এবং তিনি ফাতেমার পক্ষে কথা বলতে শুরু করলেন, যা পুরো হলরুমকে নিস্তব্ধতায় ডুবিয়ে দিল, এবং সবাই হতবাক হয়ে গেল। তিনি বললেন যে ফাতেমাই এই কোম্পানির আসল শক্তি, কারণ তার মধ্যে অটুট সততা এবং ধৈর্য রয়েছে। ফাতেমা যখন মাইক্রোফোনটি ধরল, তখন তার কণ্ঠে এমন এক গভীরতা ছিল যা সবার হৃদয় ছুঁয়ে গেল, এবং মানুষ তার দিকে তাকিয়ে রইল। সে বলল যে দারিদ্র্য হল একটি অবস্থা, কিন্তু দরিদ্রতা হল যখন আমরা অন্যদের প্রতি সম্মান ও ভালোবাসা হারিয়ে ফেলি, যা অত্যন্ত বিপজ্জনক। তার সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী ভাষণটি সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে তাদের মানসিকতা নিয়ে ভাবতে বাধ্য করল, এবং হাততালির শব্দ প্রতিধ্বনিত হল। সেই রাতে প্রথমবারের মতো ফাতেমা অনুভব করল যে তাকে একজন মানুষ হিসেবে এখন ধীরে ধীরে মেনে নেওয়া হচ্ছে। পরের দিন সেই ম্যানেজার, যে কফি ফেলেছিল, ফাতেমার কাছে এলো এবং চোখে জল নিয়ে তার আগের ভুলগুলোর জন্য ক্ষমা চাইল। ফাতেমা তাকে বুকে জড়িয়ে ধরল এবং বলল যে পুরনো কথা ভুলে গিয়ে নতুন করে শুরু করাই জীবনের আসল উদ্দেশ্য, এবং এতে কেউ ছোট হয়ে যায় না। এই ঘটনাটি পুরো অফিসে একটি ইতিবাচক বার্তা পাঠাল, এবং লোকেরা অনুভব করল যে ক্ষমাশীলতাই সবচেয়ে বড় গুণ যা কাউকে মহান করে তোলে। ফাতেমার সহানুভূতি সেই পাষাণ হৃদয়ের মহিলাটিকে পুরোপুরি একজন সংবেদনশীল মানুষে পরিণত করেছিল। আরমান চৌধুরী এখন ফাতেমাকে নিজের পরিবারের অংশ মনে করতে শুরু করেছিলেন, এবং তিনি প্রায়ই তার সাথে নিজের ছোটবেলার কথা শেয়ার করতেন। তার মনে হল ফাতেমা আসার পর তার ঘরে আবার আনন্দ ফিরে এসেছে, যা বছরের পর বছর ধরে কেবল একটি বিলাসবহুল বাড়ি হয়েই রয়ে গিয়েছিল। ফাতেমা তার ছেলেমেয়েদেরও নৈতিক মূল্যবোধ ও সরলতার শিক্ষা দিত, যার ফলে তারাও মাটির মানুষ হয়ে উঠল এবং ভালো নাগরিক হিসেবে গড়ে উঠল। সে এখন কেবল একজন কর্মচারী ছিল না, বরং সেই বাড়ির এক অলিখিত পথপ্রদর্শক ও রক্ষক হয়ে উঠেছিল। তবে কিছু ঈর্ষাপরায়ণ কর্মচারী তখনও ফাতেমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, কারণ তারা তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং চেয়ারম্যানের সান্নিধ্য সহ্য করতে পারছিল না। তারা ফাতেমার উপর অফিসে চুরির মিথ্যা অভিযোগ দেওয়ার পরিকল্পনা করল, যাতে তাকে চিরতরে সেখান থেকে তাড়িয়ে দেওয়া যায় এবং বদনাম করা যায়। ফাতেমা এই আসন্ন ঝড় সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিল, এবং সে তার সেই পুরনো নিষ্ঠার সাথেই নিজের কাজ করে যাচ্ছিল। তার সৃষ্টিকর্তার ওপর পূর্ণ ভরসা ছিল যে সত্যের জয় সব সময় নিশ্চিতভাবেই হয়। একদিন যখন ফাতেমার ব্যাগ তল্লাশি করা হল এবং তার ভেতর থেকে একটি দামি ঘড়ি পাওয়া গেল, তখন সবাই তাকে চোর বলতে শুরু করল এবং অপমান করল। ফাতেমা শান্ত হয়ে দাঁড়িয়েছিল এবং তার চোখে জল ছিল, কিন্তু সে তার নির্দোষিতা প্রমাণের জন্য কোনো যুক্তি দেখাল না, কেবল নীরব রইল। আরমান চৌধুরী যখন এটি জানতে পারলেন, তখন তিনি গভীরভাবে মর্মাহত হলেন। কিন্তু ফাতেমার চরিত্রের ওপর তার অটুট বিশ্বাস ছিল, যা কেউ টলাতে পারেনি। তিনি বিষয়টি তলিয়ে দেখার সিদ্ধান্ত নিলেন এবং সিসিটিভি ফুটেজ চেক করার নির্দেশ দিলেন। যখন সত্য সামনে এলো যে ঘড়িটি অন্য কেউ ইচ্ছাকৃতভাবে তার ব্যাগে ঢুকিয়েছিল, তখন পুরো ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গেল এবং দোষীরা ধরা পড়ল। আরমান সেই ষড়যন্ত্রকারীদের সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত করলেন এবং পুরো অফিসের সামনে নিজের তরফ থেকে ফাতেমার কাছে ক্ষমা চাইলেন, যা তাকে
আবেগপ্রবণ করে তুলল। ফাতেমা সেই লোকগুলোকেও ক্ষমা করে দেওয়ার আকুতি জানাল, কারণ সে চাইত না যে তার কারণে কারোর বাড়ির উনুন নিভে যাক। তার এই মহানুভবতা সবার মনে তার প্রতি সম্মানকে বহুগুণ বাড়িয়ে দিল। সহানুভূতি এবং আত্মসম্মানের এই লড়াই এখন এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল, যেখানে এক সাধারণ মেয়ে তার নৈতিক শক্তি দিয়ে পুরো কর্পোরেট জগৎকে নাড়িয়ে দিয়েছিল। ফাতেমা প্রমাণ করে দিয়েছিল যে পোশাক এবং রূপ কেবল বাহ্যিক আবরণ, আসল পরিচয় তো আমাদের কর্ম এবং আচরণ দিয়েই তৈরি হয়। আরমান চৌধুরী এখন গর্ববোধ করতেন যে তার কাছে ফাতেমার মতো একজন সত্যিকারের উপদেষ্টা রয়েছে, যে তাকে সব সময় সঠিক পথ দেখাত। সে সত্যিই তার জীবনের সবচেয়ে বড় এবং মূল্যবান সম্পদ হিসেবে এখন প্রমাণিত হয়েছিল। ফাতেমা এখন অফিসে ছোট বাচ্চাদের জন্য একটি ডে কেয়ার সেন্টার শুরু করার পরামর্শ দিল, যাতে নারী কর্মচারীরা কোনো চিন্তা ছাড়াই নিজেদের কাজ করতে পারে। এই উদ্যোগটি কোম্পানির উৎপাদনশীলতা বাড়িয়ে দিল এবং কর্মচারীদের মধ্যে একটি পরিবারের মতো অনুভূতি গড়ে উঠল, যার কৃতিত্ব ফাতেমারই ছিল। সে দেখিয়ে দিল যে কিভাবে ছোট ছোট পরিবর্তন বড় ফলাফল বয়ে আনতে পারে, যদি তার মধ্যে নিঃস্বার্থ সেবার মনোভাব এবং সততা যুক্ত থাকে। তার দূরদর্শিতা তাকে এখন এক সাধারণ সহকারী থেকে অনেক ওপরে তুলে একটি সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছিল। অধ্যায়ের শেষ পর্যন্ত ফাতেমার সেই ভারী শরীর এখন আর মানুষের উপহাসের বিষয় ছিল না, বরং তার সহ্যশক্তি এবং ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিল। সে যখনই করিডোর দিয়ে যেত, মানুষ সম্মানে তাদের মাথা নিচু করত এবং তার একটি হাসির জন্য তৃষ্ণার্থ থাকত, যা অত্যন্ত পবিত্র ছিল। আরমান চৌধুরী অনুভব করলেন যে তিনি ফাতেমাকে আশ্রয় দেননি, বরং ফাতেমাই তাকে এবং তার সাম্রাজ্যকে একটি নতুন এবং শুদ্ধ দিক নির্দেশনা দিয়েছে। কর্মের যে বোঝা আরমান বয়ে বেড়াচ্ছিলেন, তা এখন ধীরে ধীরে সেবার রূপ নিয়ে হালকা হচ্ছিল। ঢাকার এক গোমোট রাত ছিল, যখন চৌধুরী গ্রুপের সদর দপ্তরে এক গোপন ও ভয়ানক ষড়যন্ত্র রচিত হচ্ছিল। সেই লোকগুলো যাদের আগে বের করে দেওয়া হয়েছিল, তারা এখন কোম্পানিকে ধ্বংস করার উদ্দেশ্যে ফিরে এসেছিল। অফিসের চাকচিক্যের পেছনে লুকিয়ে থাকা কালো ছায়া এখন ধীরে ধীরে সামনে আসছিল এবং কেউ এই আসন্ন ধ্বংসযজ্ঞের সম্পর্কে অবগত ছিল না। ফাতেমা, যে সবসময়কার মতো গভীর রাত পর্যন্ত কাজ করছিল, সে করিডোরে কিছু সন্দেহজনক নড়াচড়া অনুভব করল এবং সাথে সাথেই তার বিপদ টের পেল। হঠাৎ নিচের তলা থেকে ওঠা ধোঁয়ার শিখা পুরো ভবনটিকে গ্রাস করতে শুরু করল। অ্যালার্ম বেজে উঠল, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ষড়যন্ত্রকারীরা আগেই নষ্ট করে দিয়েছিল, যার ফলে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। যে কর্মচারীরা নিজেদের ফাতেমার বন্ধু বলে দাবি করত, তারা নিজেদের প্রাণ বাঁচাতে সবার আগে বাইরের দিকে দৌড়াল। সেই ভয়ানক আগুনের তাপে কাঁচের দেওয়ালগুলো ফাটতে শুরু করেছিল এবং ওপরের কেবিনগুলোতে অক্সিজেনের তীব্র অভাব দেখা দিচ্ছিল। চারদিকে কেবল চিৎকার, কান্নাকাটি এবং আতঙ্কের পরিবেশ পুরোপুরি ছেয়ে গিয়েছিল। চেয়ারম্যান আরমান চৌধুরী সেই সময় নিজের ফাইল গোছাতে ব্যস্ত ছিলেন এবং তিনি টেরই পাননি যে আগুন তার দরজা পর্যন্ত পৌঁছে গেছে। ধোঁয়ার ঘন কুণ্ডলী তাকে ঘরের ভেতরেই আটকে ফেলল এবং বের হবার সব পথ এখন বন্ধ হয়ে গিয়েছিল। তার নিজের পুরনো ভুলগুলোর কথা এবং সেই মানুষদের কথা মনে পড়তে লাগল, যারা বিপদে তাকে একা ফেলে পালিয়ে গিয়েছিল। তার ফুসফুসে ধোঁয়া ভরছিল এবং তার মনে হল যে হয়তো তার জীবনযাত্রা আজ এখানেই শেষ হয়ে যাবে। ফাতেমা যখনই দেখল যে আরমান চৌধুরী ওপরে আটকা পড়েছেন, সে এক মুহূর্তের জন্যেও নিজের সুরক্ষার কথা ভাবল না। সে নিজের ছেঁড়া ওড়নাটি জলে ভিজিয়ে নিল এবং নিজের মুখে পেঁচিয়ে নিল, যাতে সে সেই ভয়ঙ্কর ধোঁয়ার ভেতর দিয়ে রাস্তা তৈরি করতে পারে। তার ভারী শরীর, যেটিকে মানুষ তার দুর্বলতা মনে করত, তা এখন তার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়াল। সে সিঁড়ির দিকে ছুটল, যেখানে আগুনের শিখা তার রুদ্র রূপ দেখাচ্ছিল, কিন্তু তার মনে কেবল বাবার সেই প্রতিশ্রুতিই ছিল। প্রতিটি পদক্ষেপে আগুনের তাপ ফাতেমার ত্বককে ঝলসে দিচ্ছিল, কিন্তু সে থামার নামই নিচ্ছিল না। সে দেখল যে কিছু গুরুত্বপূর্ণ আইনি নথিপত্র এবং কোম্পানির গোপনীয় কাগজ পাশের টেবিলে রাখা ছিল, যেগুলো পুড়েই যাচ্ছিল। সে সেই ফাইলগুলোকে নিজের বুকে জড়িয়ে নিল এবং জ্বলন্ত ধ্বংসস্তূপের ভেতর দিয়ে পথ বের করে এগিয়ে যেতে লাগল। তার সাহস দেখে সেখানে উপস্থিত আগুনের শিখাও যেন তাকে পথ ছেড়ে দিতে বাধ্য হচ্ছিল, কারণ তার উদ্দেশ্য অত্যন্ত পবিত্র এবং নিঃস্বার্থ ছিল। সে যখন আরমান চৌধুরীর কেবিনে পৌঁছাল, তখন তিনি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং মাটিতে পড়েছিলেন। ফাতেমা তার পুরো শক্তি প্রয়োগ করল এবং তার ভারী শরীরটিকে নিজের কাঁধে ভর দিয়ে তুলল, যা একটি অসম্ভব কাজ বলে মনে হচ্ছিল। সে আগুনের দেওয়াল ভেদ করে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাবার চেষ্টা করল, যখন তার নিজের চুল এবং পোশাক ঝলসে যাচ্ছিল। তার শ্বাস ফুলছিল, কিন্তু তার ভেতরের আগুন সেই বাইরের আগুনের চেয়ে অনেক বেশি তীব্র এবং ধ্বংসাত্মক ছিল।
ফাতেমা কেবল আরমান চৌধুরীর জীবনই বাঁচাল না, বরং সেই গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো নিরাপদে বাইরে নিয়ে এলো, যা পুরো কোম্পানির মেরুদণ্ড ছিল। সে যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখন একটি জ্বলন্ত কড়ি তার ওপর ভেঙে পড়ল, যাতে সে মারাত্মকভাবে আহত হল। সে নিজের যন্ত্রণাকে উপেক্ষা করল এবং ততক্ষণ স্বস্তি পেল না যতক্ষণ না আরমান চৌধুরীকে নিরাপদে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হল। সেখানে দাঁড়িয়ে থাকা মানুষেরা তার বীরত্ব এবং আত্মত্যাগ দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ সে নিজেকে পুরোপুরি বিপদে ফেলে দিয়েছিল। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ফাতেমার চেহারা ব্যান্ডেজে ঢাকা ছিল, কিন্তু তার চোখে সেই একই পুরনো প্রশান্তি এবং পরিতৃপ্তির আভাস ছিল। আরমান চৌধুরী যখন জ্ঞান ফিরে পেলেন, তখন তিনি সবার আগে ফাতেমার কথা জিজ্ঞেস করলেন এবং তার অবস্থা দেখে তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তিনি বুঝতে পারলেন যে যারা দামি স্যুট পরে তার সাথে ঘুরত, তারা কেবল সাফল্যের সঙ্গী ছিল। আসল বিশ্বস্ততা তো সেই ছেঁড়া শাড়ি পরা মেয়েটির ভেতরেই লুকিয়েছিল, যাকে তিনি কখনও খুব সাধারণ এবং অত্যন্ত তুচ্ছ ভেবেছিলেন। তদন্তে জানা গেল যে আগুন লাগার সময় কোম্পানির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা নিরাপদ সিন্দুক থেকে টাকা বের করার চেষ্টা করেছিল, সেই লোকগুলো যারা ফাতেমাকে নিয়ে হাসাহাসি করত। আজ তারা বিশ্বাসঘাতক প্রমাণিত হল এবং তাদের আসল রূপ সবার সামনে চলে এলো। আরমান চৌধুরী অনুভব করলেন যে সম্পদ এবং পদ কখনও চরিত্রের গ্যারেন্টি দিতে পারে না, কারণ আসল নায়ক সংকটের মুহূর্তেই চেনা যায়। ফাতেমার সাহসিকতা কেবল কোম্পানিকেই বাঁচায়নি, বরং মানবতার এক নতুন উদাহরণও সবার সামনে তুলে ধরেছিল। ফাতেমার শরীরে পড়া সেই পোড়া দাগগুলো এখন আর তার জন্য অপমানের নয়, বরং তার বীরত্বের পদক হয়ে উঠেছিল। ডাক্তার জানালেন যে তার পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে, কিন্তু তার মনোবল এখনও অনেক উঁচু এবং অনুপ্রেরণাদায়ক ছিল। আরমান চৌধুরী তার দেখাশোনার জন্য শহরের সেরা ডাক্তারদের ডাকলেন এবং সম্ভাব্য সকল সুবিধা প্রদানের ব্যক্তিগত নির্দেশ দিলেন। তিনি জানতেন যে ফাতেমা তার জন্য যা করেছে, তার প্রতিদান পৃথিবীর কোনো বড় সম্পদ কখনো শোধ করতে পারবে না। অফিসের যে কর্মচারীরা আগে ফাতেমাকে অবজ্ঞার চোখে দেখত, তারা এখন তার ঘরের বাইরে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকত। তার নিঃস্বার্থ সেবা ঘৃণার দেয়াল ভেঙে দিয়েছিল এবং সবার মনে তার প্রতি গভীর কৃতজ্ঞতার জন্ম দিয়েছিল। ফাতেমা প্রমাণ করে দিয়েছিল যে একজন সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে, যদি তার কাছে সত্য এবং প্রেমের শক্তি থাকে। তার সেই ভারী শরীর এখন শক্তির প্রতীক ছিল, যা যে কোনো বড় ঝড়কে আটকাতে পুরোপুরি সক্ষম ছিল। আরমান চৌধুরী সেই রাতে হাসপাতালের করিডোরে একা বসে নিজের জীবন সম্পর্কে গভীরভাবে ভাবলেন এবং নতুন অনেক কিছু শিখলেন। তার মনে পড়ল যে কিভাবে ফাতেমার বাবা তাকে দারিদ্র্যের জঙ্গল থেকে বের করেছিলেন, আর আজ তার মেয়ে তাকে আগুন থেকে বাঁচাল। কর্মের এই অদ্ভুত খেলা তাকে অবাক করছিল এবং তার মনে সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছিল। তিনি অনুভব করলেন যে ধর্ম এবং কর্মের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গভীর, অটুট এবং পুরোপুরি অবিচ্ছেদ্য। ধীরে ধীরে ফাতেমার অবস্থার উন্নতি হতে লাগল এবং সে আবারও কাজে ফেরার ইচ্ছা প্রকাশ করল, যা ছিল তার অটুট নিষ্ঠা। তার চেহারায় এখনও কিছু দাগ রয়ে গিয়েছিল, কিন্তু তার হাসির উজ্জ্বলতা আগের চেয়ে আরও অনেক বেশি প্রখর এবং প্রভাবশালী হয়ে উঠেছিল। আরমান চৌধুরী সিদ্ধান্ত নিলেন যে তিনি তাকে এখন আর কখনও একজন কর্মচারী হিসেবে নয়, বরং নিজের ছোট বোন হিসেবেই দেখবেন। তিনি কোম্পানির ইতিহাসে এই দিনটিকে ফাতেমা দিবস হিসেবে উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। যারা কোম্পানির ক্ষতি করার ষড়যন্ত্র করেছিল, তাদের আইনের হাতে তুলে দেওয়া হল এবং তারা কঠোর শাস্তি পেল। সত্যের এই জয় সমাজে একটি বার্তা দিল যে মন্দ যতই শক্তিশালী হোক না কেন, তা শেষ পর্যন্ত পরাজিত হয়। ফাতেমার সত্যবাদিতা সেই অন্ধকারকে পুরোপুরি মুছে দিয়েছিল, যা কোম্পানির ভবিষ্যতের ওপর ঘোরাফেরা করছিল এবং তাকে সুরক্ষিত করেছিল। আরমান চৌধুরী তার পুরো কার্যপ্রণালীকে এখন নৈতিক মূল্যবোধের ভিত্তিতে নতুন করে ঢেলে সাজাতে শুরু করলেন। ফাতেমা প্রায়ই বলত যে আগুন বাইরে জ্বলে তা কেবল শরীরকে পোড়ায়, কিন্তু যে আগুন ভেতরে জ্বলে তা আত্মাকে শুদ্ধ করে। তার এই কথাগুলো আরমান চৌধুরীর হৃদয়ে এক গভীর আধ্যাত্মিক পরিবর্তন এনেছিল এবং তিনি বস্তুবাদের দৌড় থেকে কিছুটা দূরে সরে এলেন। তিনি অনুভব করলেন যে প্রকৃত শান্তি সেরার মধ্যে রয়েছে, কোটি কোটি টাকার মুনাফা একা নিজের কাছে জমিয়ে রাখায় নয়।
ফাতেমা তার কাছে এখন কেবল একজন রক্ষাকর্তা নয়, বরং একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক এবং গুরুর আসনে অধিষ্ঠিত হয়েছিল। অফিসের পরিবেশ এখন একটি পরিবারের মতো হয়ে গিয়েছিল, যেখানে প্রতিটি কর্মচারী একে অপরের সুখে দুঃখে পুরোপুরি অংশ নিতে শুরু করেছিল। ফাতেমার আত্মত্যাগ উঁচু নিচুর ভেদাভেদকে পুরোপুরি শেষ করে দিয়েছিল এবং একতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল। এখন সেখানে কারো ওজন বা তার পোশাক নিয়ে উপহাস করা হতো না, বরং কেবল তার কাজ এবং আচরণকেই দেখা হতো। এটি একটি সাংস্কৃতিক বিপ্লব ছিল, যা কেবল ফাতেমার নিঃস্বার্থ মনোভাবের কারণেই সম্ভব হয়েছিল এবং সফল হয়েছিল। ফাতেমার প্রায়ই নিজের বাবার সাথে কাটানো সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ত, যখন তিনি তাকে সততার পাঠ শেখাতেন। তার মনে হতো যে তার বাবা স্বর্গ থেকে হাসছেন, কারণ তার মেয়ে তার আদর্শগুলোকে বাঁচিয়ে রেখেছে। আরমান চৌধুরী ফাতেমার নামে একটি বড় চ্যারিটি ফাউন্ডেশন শুরু করলেন, যা অনাথ শিশুদের শিক্ষার পুরো দায়িত্ব নিত। এটি ছিল রহমত আলীর প্রতি তার সত্যিকারের এবং সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি, যা এখন সমাজে পুরোপুরি ফলপ্রসূ হচ্ছিল। ফাতেমা যখন পুরোপুরি সুস্থ হল, সে ভবিষ্যতের নতুন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার জন্য নিজেকে আরও বেশি শক্তিশালী করে তুলল। সে অনুভব করল যে তার মিশন এখনও অসম্পূর্ণ এবং সমাজের জন্য তার এখনও অনেক কিছু করার বাকি, যা খুব জরুরি ছিল। আরমান চৌধুরী তাকে পূর্ণ সমর্থন দিলেন এবং তাকে কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে অন্তর্ভুক্ত করতে শুরু করলেন, যাতে তার যোগ্যতা আরও বিকশিত হয়। ফাতেমা এখন এক সাধারণ মেয়ে থেকে এক ক্ষমতাবান এবং সম্মানিত ব্যক্তিত্বে পুরোপুরি রূপান্তরিত হয়েছিল এবং দীপ্তি ছড়াচ্ছিল। অগ্নি পরীক্ষার সেই রাত ফাতেমার জীবনকে এক নতুন সংজ্ঞা দিয়েছিল, যেখানে সে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিল, কিন্তু সেই অভিজ্ঞতা তার মন থেকে সব ধরনের ভয় দূর করে দিয়েছিল এবং তাকে আরও অনেক বেশি সাহসী করে তুলেছিল। সে জানত যে যতক্ষণ তার কাছে সত্যের অস্ত্র আছে, পৃথিবীর কোনো শক্তি তাকে পরাস্ত করতে পারবে না। আরমান চৌধুরী তার এই অপরাজেয় রূপ দেখে মুগ্ধ ছিলেন এবং নিজের বোনের ওপর খুব বেশি গর্ববোধ করছিলেন, যে অনেক মহান ছিল। অধ্যায়ের শেষে যখন সূর্যের প্রথম কিরণ জানালা দিয়ে ভেতরে এলো, তখন তা ফাতেমার চেহারায় এক নতুন আভা ছড়িয়ে দিল। সে এখন আর কেবল একজন পিয়ন ছিল না, বরং চৌধুরী গ্রুপের আত্মা এবং এর উজ্জ্বল ভবিষ্যতের সবচেয়ে মজবুত ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। আরমান চৌধুরী তাকে একটি নতুন রেশমি শাড়ি উপহার দিলেন, যা তার বীরত্ব এবং নতুন জীবনের সুন্দর প্রতীক ছিল। মানবতার এই জয় মহাবিশ্বকে এই বার্তা দিল যে খাঁটি সোনা সবসময় আগুনের শিখাতেই সবচেয়ে বেশি উজ্জ্বল হয়। হাসপাতালের শান্ত এবং সাদা করিডোরগুলোতে আরমান চৌধুরী একা হাঁটছিলেন, যখন তার মস্তিষ্কে চিন্তার এক ভয়ঙ্কর ঝড় বইছিল। আগুনের সেই ভয়ানক রাত কেবল তার ভবনটিকেই ঝলসে দেয়নি, বরং তার অতীতের অনেক কালো রহস্যের পরতও খুলে দিয়েছিল। পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্টে এই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে এটি কেবল কয়েকজন অসন্তুষ্ট কর্মচারীর কাজ ছিল না, বরং এর পেছনে একটি খুব গভীর এবং সুপরিকল্পিত ষড়যন্ত্র লুকিয়েছিল। আরমান অনুভব করছিলেন যে তার শত্রুরা খুব কাছেই আছে। তদন্তকারী কর্মকর্তা আরমানকে জানালেন যে আগুন লাগানোর জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলো একটি বিশেষ কারখানা থেকে এসেছিল, যার সম্পর্ক শওকত মির্জার সাথে ছিল। শওকত মির্জা কেবল আরমানের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীই ছিলেন না, বরং তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি সবসময় অনৈতিক উপায়ে সাফল্য অর্জন করেছিলেন। আরমানের মনে হঠাৎ একটি পুরনো স্মৃতি ভেসে উঠল, যখন ২০ বছর আগে দিনাজপুরের তাদের গ্রামেও ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল। তার সন্দেহ হল যে রহমত আলীর ধ্বংসের পেছনেও হয়তো এই ব্যক্তিরই হাত ছিল। আরমান তার ব্যক্তিগত গোয়েন্দাদের পুরনো রেকর্ড ঘাঁটার নির্দেশ দিলেন, যাতে তারা সেই সময়ের ঘটনাগুলো এবং বর্তমান ষড়যন্ত্রের মধ্যকার যোগসূত্র খুঁজে বের করতে পারেন। যতই তথ্য সামনে আসতে লাগল, সত্য ততই ভয়ঙ্কর হতে লাগল, কারণ মির্জা সে সময় গ্রামের সহজ সরল কৃষকদের ঠকিয়েছিলেন। তিনি জাল দলিলের মাধ্যমে রহমত আলীর উর্বর জমি দখল করে নিয়েছিলেন এবং তাদের ঋণের জালে ফাঁসিয়েছিলেন। এটাই সেই সময় ছিল যখন রহমত আলী আরমানকে শহরে পাঠানোর জন্য তার শেষ পুঁজিটুকু বাজি রেখেছিলেন। ফাতিমা যখন এই সত্যটি জানতে পারল, তখন তার চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো, যেন সে বছরের পর বছর পুরনো যন্ত্রণাকে নতুন করে অনুভব করছে।
সে আরমানকে জানালো যে তার বাবা প্রায়ই এক পুঁজিপতির কথা উল্লেখ করতেন, যে ছলনা করে তাদের স্বপ্নগুলোকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। সেই সময় ফাতিমা খুব ছোট ছিল, কিন্তু তার সেই দিনের কথা মনে আছে যখন কিছু গুন্ডা তাদের বাড়িতে এসেছিল এবং তারা তার বাবাকে প্রকাশ্যে অপমান করেছিল। সেই অপমানই রহমত আলীর আত্মাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। আরমান চৌধুরীর রক্ত টকবক করে উঠল যখন তিনি বুঝতে পারলেন যে তার সবচেয়ে বড় শত্রুই তার সবচেয়ে ভালো বন্ধুর জীবন ধ্বংস করেছিল। তিনি শপথ করলেন যে তিনি শওকত মির্জাকে তার কৃতকর্মের শাস্তি দিয়েই ছাড়বেন এবং রহমত আলীর সম্মান ফিরিয়ে আনবেন। কর্মের এই চাকা এখন পুরোপুরি ঘুরে গিয়েছিল এবং ন্যায়ের মুহূর্ত খুব কাছাকাছি চলে এসেছিল। আরমান তার পুরো আইনি দলটিকে সক্রিয় করে দিলেন এবং মির্জার আগের সমস্ত কেলেঙ্কারির প্রমাণ সংগ্রহ করতে শুরু করলেন। শওকত মির্জা তার সাফল্যের নেশায় বুঁদ ছিলেন এবং তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার অতীতের পাপ এখন তাকে তাড়া করছে। তিনি ভেবেছিলেন যে আগুনের সেই ঘটনার পর আরমান চৌধুরী পুরোপুরি ভেঙে পড়বেন এবং বাজারে তার নিজের আধিপত্য মজবুত হবে। কিন্তু তিনি এই কথাটি ভুলে গিয়েছিলেন যে সত্যের ভিত্তির ওপর গড়া সাম্রাজ্য কখনো ভেঙে পড়ে না, বরং তা আরও মজবুত হয়ে মাথা তুলে দাঁড়ায়। আরমান খুব শান্ত এবং সুকৌশলে তার পরবর্তী চালটি চালার প্রস্তুতি নিলেন। অফিসের বোর্ডরুমে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হল, যেখানে আরমান সকল শেয়ার হোল্ডারদের সামনে মির্জার কালো কারসাজির অকাট্য প্রমাণ উপস্থাপন করলেন। তিনি জানালেন যে কিভাবে বহু বছর আগে দিনাজপুরের গরিব কৃষকদের জমি দখল করে এই সাম্রাজ্যের প্রথম ইঁট গাঁথা হয়েছিল, যা সম্পূর্ণ অন্যায় ছিল। সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি হতবাক হয়ে গেল, কারণ মির্জার ভাবমূর্তি একজন জনহিতৈষী উদ্যোক্তার ছিল, কিন্তু তার আসল রূপ অনেক জঘন্য বেরোল। ফাতেমা সেই বৈঠকে এক কোণায় দাঁড়িয়ে সবকিছু দেখছিল এবং সে পুরোপুরি নীরব ছিল। প্রমাণগুলো প্রকাশ্যে আসতেই মির্জার কোম্পানির শেয়ারের ব্যাপক পতন হল এবং তার সহযোগীরা তাকে ছেড়ে পালাতে লাগল, যেমনটা প্রায়ই ঘটে থাকে। আইনের ফাঁস এখন তার গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং সে নিজের আত্মরক্ষার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। সে বুঝতে পারল যে সে যাদের পদদলিত করেছিল তাদের মধ্য থেকেই একজন শক্তি হয়ে ফিরে এসেছে এবং তাকে ধ্বংস করে দিচ্ছে। এটি কর্মের সেই ছায়া ছিল যাকে কোনো অপরাধী কখনোই চালাকি করে ফাঁকি দিতে পারে না। ফাতেমা আরমানকে বলল যে সে কোনো প্রতিশোধ চায় না, বরং সে কেবল এটাই চায় যে সেই কৃষকেরা যেন তাদের অধিকার ফিরে পায়, যারা আজও ভুক্তভোগী। তার এই উদারতা আরমানকে আরও বেশি প্রভাবিত করল এবং তিনি দিনাজপুরের সেই গ্রামের জমিটি পুনরায় কিনে নেওয়ার সিদ্ধান্ত জানালেন। তিনি চাইলেন যে সেই জমির ওপর এখন কেবল রহমত আলীর পরিবারের নয়, বরং পুরো সম্প্রদায়ের সম্মিলিত অধিকার থাকুক। ফাতেমার সরলতা আরও একবার প্রমাণ করল যে সে সত্যিই এক মহান হৃদয়ের অধিকারিণী। পুলিশ শেষ পর্যন্ত শওকত মির্জাকে তার বিলাসবহুল বাংলো থেকে গ্রেপ্তার করল, যেখানে সে নিজের পরাজয় হজম করার চেষ্টা করছিল। তার হাতে পরানো হাতকড়াগুলো এই কথার প্রমাণ ছিল যে সময়ের চাকা সবসময় একরকম থাকে না এবং ন্যায়বিচার হয়েই থাকে। পুরো মিডিয়ায় এই খবরটি চাঞ্চল্য সৃষ্টি করল এবং লোকেরা চৌধুরী গ্রুপের সততার প্রশংসা করতে লাগল। ফাতেমা এবং আরমানের জুটি সমাজকে এই বার্তা দিল যে নৈতিকতা এবং ব্যবসা খুব সহজেই একসাথে চলতে পারে। আরমান অনুভব করলেন যে তার হৃদয়ের ওপর যে বহু বছরের পুরনো বোঝা ছিল তা এখন ধীরে ধীরে হালকা হচ্ছে এবং তিনি মুক্ত অনুভব করছেন। তিনি ফাতেমাকে তার বাবার সেই পুরনো ছবিটি দেখালেন, যা তিনি এখন তার কার্যালয়ের মূল দেয়ালে সম্মানের সাথে সাজিয়ে রেখেছেন। সেই ছবিতে রহমত আলীর হাসি এখন আরও বেশি জীবন্ত এবং আশীর্বাদপূর্ণ মনে হচ্ছিল, যেন তিনি সন্তুষ্ট। এই জয় কেবল অর্থের ছিল না, বরং এটি ছিল সেই কান্নার জয় যা নির্দোষ অবস্থায় ঝরানো হয়েছিল। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর ফাতেমা যখন প্রথমবার অফিসে ফিরল, তখন সেখানকার পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল এবং অত্যন্ত আনন্দদায়ক ছিল। এখন আর কেউ তাকে মোটা বা গরিব বলে ডাকত না, বরং প্রত্যেকে তাকে দিদি বলে সম্মান জানাচ্ছিল। সে তার সেই একই পুরনো নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব বুঝে নিল, কিন্তু এখন তার ওপর একটি দায়িত্ব ছিল সামাজিক ন্যায় বিচারের। আরমান তাকে কোম্পানির সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভাগের প্রধান করার প্রস্তাব দিলেন, যাতে সে অন্যদের সক্রিয়ভাবে সাহায্য করতে পারে।
ফাতেমা এবার পদটি গ্রহণ করল, কারণ তার মনে হল যে এই মাধ্যমে সে তার বাবার অপূর্ণ স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে। সে গ্রামের সেই সব শিশুদের জন্য বৃত্তি প্রকল্প চালু করল, যাদের দারিদ্র্যের কারণে পড়াশোনা মাঝপথেই থেমে গিয়েছিল। তার এই উদ্যোগ ধীরে ধীরে এক আন্দোলনে রূপ নিতে লাগল এবং আরও অনেক শিল্পপতিও এই মহৎ কাজে যুক্ত হতে শুরু করলেন। ফাতেমা এখন কেবল একজন ব্যক্তি ছিল না, বরং সে সেই হাজারো শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিল, যারা এতকাল একেবারে নিশ্চুপ ছিল। আরমান চৌধুরী অনুভব করলেন যে ফাতেমার আসার পর তার জীবনে যে আধ্যাত্মিক পরিবর্তন এসেছে তা যে কোনো জাগতিক সাফল্যের চেয়ে অনেক বেশি মূল্যবান। তিনি তার সম্পত্তির একটি বড় অংশ ট্রাস্টে দান করে দিলেন এবং সাধারণ জীবনযাপনের সংকল্প করলেন, যা বেশ কঠিন ছিল। তিনি দেখলেন যে কিভাবে এক গরিব মেয়ে তার সত্যবাদিতা দিয়ে পুরো একটি কর্পোরেট সংস্কৃতিকে বদলে দিয়েছে। কর্মের এই আলো এখন তাদের ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপকে আলোকিত এবং পুরোপুরি সুরক্ষিত করছিল। রাতের বেলা যখন শহরের আলো ম্লান হয়ে আসত, ফাতেমা তার বাবার স্মৃতিতে হারিয়ে যেত এবং তাকে ধন্যবাদ জানাত। তার মনে হতো যে জীবনের আসল অর্থ কেবল বেঁচে থাকায় নয়, বরং অন্যদের জীবনে অর্থ যোগ করার মধ্যে রয়েছে। তার পোড়া দাগগুলোতে এখন আর কোনো ব্যথা ছিল না, বরং সেগুলো তার সাহসিকতা এবং অটুট বিশ্বস্ততার সাক্ষ্য দিত। আরমান এবং ফাতেমা দুজনেই নিজেদের মতো করে তাদের কর্মকে ধারণ করেছিলেন এবং আজ তারা পুরোপুরি সফল ছিলেন। দিনাজপুরের সেই ছোট্ট গ্রামে এখন সুখ ফিরে এসেছিল। যেখানে একসময় খরা এবং দারিদ্র্যের রাজত্ব ছিল, এখন সেখানে সবুজ ছিল। মির্জার দ্বারা দখলকৃত জমিগুলো এখন তাদের আসল মালিকদের কাছে ফিরে গিয়েছিল এবং কৃষকেরা আবার তাদের মাটিতে লাঙল চালাচ্ছিল। রহমত আলীর নামে প্রতিষ্ঠিত স্কুলে এখন শিশুরা বিনামূল্যে শিক্ষা গ্রহণ করছিল এবং তাদের ভবিষ্যৎ নিরাপদ ছিল। এসব কিছু কেবল একটি মেয়ের সাহস এবং একজন বন্ধুর প্রায়শ্চিত্তের কারণেই সম্ভব হয়েছিল। যতই দিন পার হতে লাগল, ফাতেমার সুখ্যাতি পুরো দেশে ছড়িয়ে পড়ল এবং তাকে অনেক সম্মানজনক নাগরিক পুরস্কারে ভূষিত করা হল, যা তার প্রাপ্য ছিল। কিন্তু এসব সত্ত্বেও সে সেই পুরনো ফাতেমার মতোই রইল, যে সবার জন্য ভালোবাসা এবং করুণার অনুভূতি রাখত। সে কখনোই তার অতীতকে ভুলে যায়নি এবং নিজের দারিদ্র্য নিয়ে কখনো লজ্জিত হয়নি, কারণ ওটাই ছিল তার শক্তি। আরমান চৌধুরী তার এই অটল ব্যক্তিত্ব দেখে সবসময় অনুপ্রাণিত হতেন এবং তাকে পুরোপুরি সম্মান করতেন। সন্ধ্যার সোনালি রোদ যখন চৌধুরী গ্রুপের ভবনের ওপর পড়ত, তখন সেটি কোনো পবিত্র স্থানের মতো শান্ত এবং চমকদার দেখাত। সেখানে কাজ করা প্রত্যেক ব্যক্তি এখন একটি মহৎ উদ্দেশ্যে কাজ করত, কেবল নিজেদের বেতনের জন্য নয়। ফাতেমা শিখিয়েছিল যে আপনার নিয়ত যদি পরিষ্কার হয়, তবে পুরো বিশ্ব আপনার সাহায্যে এগিয়ে আসে। কর্মের সেই ছায়া, যা একসময় ভীতিকর মনে হতো, তা এখন একটি সুরক্ষা কবচ হয়ে সবার সাথে চিরকালের জন্য থাকতে শুরু করেছিল। ফাতেমা একটি ডায়েরি লিখতে শুরু করল, যেখানে সে তার সংগ্রাম এবং সৃষ্টিকর্তার প্রতি তার বিশ্বাসের গল্পগুলো লিপিবদ্ধ করল, যা খুবই অনুপ্রেরণাদায়ক ছিল। সে চেয়েছিল যে আগামী প্রজন্ম যেন জানতে পারে যে সাফল্যের কোনো শর্টকাট নেই এবং সততাই সবচেয়ে বড় গুণ। আরমান চৌধুরী তার ডায়েরির কিছু অংশ তাদের বার্ষিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করলেন, যাতে তাদের শেয়ার হোল্ডাররাও মানবিক মূল্যবোধগুলো বুঝতে পারেন। এটি ছিল এক নতুন যুগের সূচনা, যেখানে মানবতা এবং লাভের মধ্যে একটি খুব সুন্দর ভারসাম্য ছিল। অবশেষে সেই দিনটি এলো যখন ফাতেমার মনে হল যে তার বাবার ঋণ পুরোপুরি শোধ হয়ে গেছে এবং তার আত্মার শান্তি পেয়েছে। সে অনুভব করল যে কর্ম কেবল পূর্বজন্মের ফল নয়, বরং এটি আমাদের বর্তমান সিদ্ধান্ত এবং আচরণেরও প্রতিফলন। আরমান চৌধুরী এবং ফাতেমার মধ্যকার সম্পর্ক এখন বিশ্বের জন্য একটি আদর্শ হয়ে দাঁড়িয়েছিল, যা স্বার্থের ঊর্ধ্বে ছিল। অন্ধকার রাতের পর এখন এমন এক সকাল হয়েছিল যেখানে কোনো ভেদাভেদ বা অন্যায় ছিল না। এই অধ্যায়টি স্পষ্ট করে দিল যে যারা অন্যদের অমঙ্গল কামনা করে, তারা শেষ পর্যন্ত নিজেরাই ধ্বংসের অতল গহ্বরে পতিত হয়। ফাতেমার সরলতা সেই কাজ করে দেখিয়েছিল যা বড় বড় উকিল এবং ক্ষমতাবান লোকেরাও করতে পারেনি, তা হল হৃদয় পরিবর্তন। আরমান চৌধুরী এখন তার পুরো মনোযোগ সেবামূলক কাজে লাগিয়ে দিলেন এবং তিনি সত্যিই একজন জননায়ক হিসেবে আবির্ভূত হলেন।
কর্মের এই কাহিনী এখন তার শেষ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে পূর্ণ শান্তি এবং পরম সন্তুষ্টির প্রাপ্তি নিশ্চিত ছিল। আজ চৌধুরী গ্রুপের আকাশচুম্বী ভবনের ছাদে যখন সূর্যের প্রথম কিরণ পড়ল, তখন তা কোনো সোনার মুকুটের মতো চমকাচ্ছিল। ফাতেমা এখন সেই অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিল, কিন্তু তার সরলতা এবং তার চোখের দীপ্তি আজও ঠিক প্রথম দিনের মতোই ছিল। সে নিজের জানালা দিয়ে নিজে রাস্তায় হেঁটে চলা সেই গরিব মজুরদের দেখছিল, যারা তাদের ভবিষ্যতের খোঁজে সংগ্রাম করছিল। তার মনে হল যে তার যাত্রা এখন সফল হয়েছে, কারণ সে কখনো তার শিকড় ছাড়েনি। দিনাজপুরের সেই ধুলোমাখা গ্রামে আজ উৎসবে আমেজ ছিল, যেখানে বহু বছর পর আরমান চৌধুরী এবং ফাতেমা একসাথে পৌঁছেছিলেন। গ্রামের লোকেরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে শহরের এত বড় মানুষ তাদের মাঝে সাধারণ মানুষের মতো বসে আছেন। সেখানকার মাটির সেই পুরনো গন্ধ আজও অটুট ছিল, যা রহমত আলীর ঘাম এবং তার পরিশ্রমের কথা মনে করিয়ে দিচ্ছিল। আর আরমান চৌধুরী সেখানে একটি বিশাল পাঠাগার এবং হাসপাতালের উদ্বোধন করলেন, যার নাম তিনি রেখেছিলেন স্বর্গীয় রহমত আলী মেমোরিয়াল। এটি একটি অত্যন্ত আবেগঘন এবং ঐতিহাসিক মুহূর্ত ছিল। স্কুলের আঙিনায় বাচ্চাদের হাসতে খেলতে দেখে ফাতেমার চোখে জল চলে এলো, কারণ তার বাবার সেই সংগ্রামমুখর দিনগুলোর কথা তার মনে পড়ে গেল। সে জানত যে শিক্ষার আলো যদি এই শিশুদের কাছে পৌঁছায়, তবে আর কাউকেই কখনো নিজের জমি বিক্রি করতে হবে না। আরমান চৌধুরী মঞ্চ থেকে ভাষণ দেওয়ার সময় তার অতীতের ভুলগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন এবং সবাইকে মানবতার গুরুত্ব বোঝালেন। তিনি বললেন যে আসল অগ্রগতি তখনই হয় যখন সমাজের শেষ ব্যক্তিটিও সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। গ্রামের বৃদ্ধ মহিলারা ফাতেমাকে বুকে জড়িয়ে ধরল এবং তাকে আশীর্বাদ করল, কারণ তাদের কাছে সে কেবল একটি মেয়ে ছিল না, বরং সাক্ষাৎ দেবীর রূপ ছিল। ফাতেমা তাদের হাতগুলো চুম্বন করল এবং কথা দিল যে সে প্রতি মাসে এখানে আসবে, যাতে সে গ্রামের সমস্যাগুলো ব্যক্তিগতভাবে দেখতে পারে। আরমান চৌধুরীও গ্রামের মসজিদে গিয়ে প্রার্থনা করলেন এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালেন যে তিনি তাকে পথভ্রষ্ট হওয়ার পর সঠিক পথে ফিরিয়ে এনেছেন। সেই দিন দিনাজপুরের তপ্ত মাটিও যেন শীতল বাতাস দিয়ে তাদের স্বাগত জানাচ্ছিল। ফেরার পথে আরমান চৌধুরী সেই পুরনো পিতলের আংটিটি বের করলেন এবং ফাতেমার হাতে দিয়ে বললেন যে এটি এখন তার আমানত। ফাতেমা সেটি নিজের বুকে জড়িয়ে ধরল এবং অনুভব করল যে তার বাবার ছায়া সব সময় তার আশেপাশেই আছে, যা তাকে নিরাপত্তা দিচ্ছে। সে বুঝতে পেরেছিল যে কর্মের ঋণ শোধ করার পরই আত্মা সত্যিকারের শান্তি এবং পরম আনন্দ লাভ করে। শহরের চাকচিক্য এখন আর তার কাছে আগের মতো ভীতিকর বা অচেনা মনে হচ্ছিল না, কারণ এখন সেখানে ভালোবাসা ছিল। অফিসে ফেরার পর ফাতেমা দেখল যে একটি ছোট মেয়ে যে ছেঁড়া কাপড় পরেছিল গেটের বাইরে চাকরির জন্য অনুনয় করছিল। নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ফাতেমা সাথে সাথে নিজের গাড়ি থেকে নামল এবং সেই মেয়েটির হাত ধরল। সে রক্ষীদের কড়া নির্দেশ দিল যে কোনো মানুষকে যেন তার দারিদ্র্যের ভিত্তিতে অপমান করা না হয়। সে সেই মেয়েটিকে ভেতরে নিয়ে গিয়ে তাকে খাবার খাওয়ালো এবং তার পড়াশোনার পুরো দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিল, যা একটি অত্যন্ত মহৎ কাজ ছিল। আরমান চৌধুরী নিজের জানালা থেকে এসব দেখছিলেন এবং তার চেহারায় একটি তৃপ্তিদায়ক হাসি ছিল, কারণ তিনি তার উত্তরসূরি খুঁজে পেয়েছিলেন। তিনি অনুভব করলেন যে ফাতেমার ভারী শরীর আসলে তার বিশাল ও দয়ালু হৃদয়ের প্রতীক ছিল, যাকে দুনিয়া কখনো বোঝার চেষ্টা করেনি। তিনি এখন পুরোপুরি অবসর নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কারণ তিনি জানতেন যে তার কোম্পানি এখন নিরাপদ এবং অত্যন্ত সংবেদনশীল হাতে রয়েছে। ফাতেমা কর্পোরেট জগৎকে একটি নতুন এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েছিল। সন্ধ্যায় চৌধুরী গ্রুপের প্রধান লবিতে রহমত আলীর একটি পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন করা হল, যার হাতে সেই পিতলের আংটি এবং মুখে হাসি ছিল। সেখানে কাজ করা প্রত্যেক কর্মচারী সেই মূর্তির সামনে মাথা নত করল এবং সততার সাথে কাজ করার শপথ নিল। ফাতেমা অনুভব করল যে তার বাবার সম্মান এখন পুরোপুরিভাবে ফিরে এসেছে এবং তার আত্মা স্বর্গে খুব গর্ববোধ করছে। এই দৃশ্যটি যে কোনো ব্যবসায়িক সাফল্যের চেয়ে অনেক বেশি চমকদার এবং অনুপ্রেরণাদায়ক লাগছিল। ফাতেমার গল্প
এখন পুরো দেশের জন্য এক অনুপ্রেরণায় পরিণত হয়েছিল, যেখানে লোকেরা তার বীরত্ব এবং নৈতিকতার দৃষ্টান্ত দিত। সে প্রমাণ করে দিয়েছিল যে আপনার কাছে যদি ধৈর্য এবং সত্য থাকে, তবে আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিরও হৃদয় পরিবর্তন করতে পারেন। আরমান চৌধুরী তার উইলে ফাতেমাকে তার পরিবারের আইনি সদস্য হিসেবে ঘোষণা করলেন, যার ফলে সে সমাজে একটি নতুন এবং শক্তিশালী পরিচয় পেল। সে এখন কেবল একজন পিয়ন নয়, বরং মানবতার এক অনেক বড় এবং অটুট দৃষ্টান্ত ছিল। সময় বয়ে চলল এবং ফাতেমা কোম্পানিকে নতুন উচ্চতায় পৌঁছে দিল, কিন্তু তার আচরণ সব সময় মাটির সাথে যুক্ত ছিল, যা তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল। সে প্রায়ই সেই পুরনো গলিগুলোতে যেত যেখানে সে তার দারিদ্র্যের দিনগুলো কাটিয়েছে, যাতে সে তার শেকড়গুলোকে কখনো ভুলে না যায়। সে হাজার হাজার গরিব মেয়ের জন্য বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা করল, যার ফলে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন এলো। কর্মের সেই আলো এখন লক্ষ লক্ষ নিভে যাওয়া প্রদীপকে আবার পুরোপুরিভাবে আলোকিত করছিল। এক রাতে ফাতেমা স্বপ্নে তার বাবাকে দেখল, যিনি তাকে আশীর্বাদ করছিলেন এবং বলছিলেন যে তিনি তার প্রতি খুব সন্তুষ্ট। তার চোখে সেই পুরনো বিশ্বাস ছিল যা ফাতেমাকে কখনো ভেঙে পড়তে দেয়নি এবং তাকে সবসময় সঠিক পথ দেখিয়েছিল। যখন সে সকালে ঘুম থেকে উঠল, তখন তার চেহারায় এক স্বর্গীয় প্রশান্তি ছিল এবং তার মনে হল যে তার জীবনযাত্রার মূল উদ্দেশ্য এখন পূর্ণ হয়েছে। সে সৃষ্টিকর্তার সামনে মাথা নত করল এবং তার সমস্ত সাফল্য তার কাছে অত্যন্ত শ্রদ্ধার সাথে সমর্পণ করল। আরমান চৌধুরীর জীবনের শেষ বছরগুলো অত্যন্ত শান্তিতে কেটেছিল, কারণ তিনি ফাতেমার রূপে এক মেয়ে এবং এক গুরুকে পেয়েছিলেন। তিনি প্রায়ই বাগানে বসে ফাতেমার সাথে গ্রামের গল্প করতেন এবং পুরনো স্মৃতি রোমন্থন করতেন। তিনি অনুভব করলেন যে আসল সম্পদ হল তা, যা আমরা অন্যদের সাথে ভাগ করে নিই, সেটা নয় যা আমরা কেবল নিজেদের কাছে জমিয়ে রাখি। তার চোখে এখন অনুশোচনার বদলে এক গভীর এবং অটুট সন্তুষ্টি ছিল, যা খুব বিরল এবং মূল্যবান ছিল। অফিসের সেই টেবিল, যেখানে আরমান চৌধুরী প্রথমবার ফাতেমাকে দেখে নিজের হাত বেঁধেছিলেন, তা এখন একটি স্মৃতিস্তম্ভে পরিণত হয়েছিল। মানুষ সেখানে এসে সেই 5 মিনিটের ঘটনাটিকে স্মরণ করত, যা একজন অহংকারী ব্যক্তিকে একজন সংবেদনশীল মানুষে পরিণত করেছিল। সেই পিতলের আংটিটি এখন একটি কাঁচের বাক্সে সেখানে রাখা হয়েছিল, যা বিশ্বস্ততা এবং কৃতজ্ঞতার প্রতীক ছিল। চৌধুরী গ্রুপের নাম এখন ব্যবসার চেয়ে তাদের সমাজসেবা এবং নৈতিক মূল্যবোধের জন্য পুরো পৃথিবীতে বেশি পরিচিত ছিল। ফাতেমা এমন একটি নতুন প্রজন্ম তৈরি করল, যারা কেবল লাভের জন্যে নয়, বরং সমাজের কল্যাণের জন্যে কাজ করতে নিবেদিত ছিল। সে শেখাল যে সৌন্দর্য পোশাকে নয়, বরং আমাদের চরিত্র এবং আমাদের দ্বারা করা নিঃস্বার্থ কাজগুলোর মধ্যে লুকিয়ে থাকে। তার পোড়া দাগগুলো এখন পুরোপুরি মিলিয়ে গিয়েছিল, কিন্তু সেগুলোর স্মৃতি তাকে সবসময় শক্তিশালী এবং সাহসী করে রাখত। সে জানত যে সংগ্রামই হল জীবনের সবচেয়ে বড় পাঠশালা, যা আমাদের পরিশোলিত করে এবং মহান বানায়। অবশেষে সেই দিনটি এলো যখন ফাতেমা নিজেকে পুরোপুরি আধ্যাত্মিকতা এবং সেবামূলক কাজে সমর্পণ করল এবং কোম্পানির দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিল। সে তার সমস্ত সম্পত্তি চ্যারিটি ট্রাস্টকে দিয়ে দিল এবং নিজে একটি সাধারণ জীবন কাটানোর জন্য দিনাজপুরের তার পুরনো গ্রামে ফিরে গেল। সেখানে সে একটি ছোট আশ্রম তৈরি করল, যেখানে সে অনাথ শিশুদের সাথে থাকত এবং তাদের পড়াত। গ্রামের সেই সরলতা তার কাছে পৃথিবীর যে কোনো বিলাসবহুল প্রাসাদের চেয়েও অনেক বেশি প্রিয় ছিল। গ্রামের শিশুরা ফাতেমাকে মা বলে ডাকত এবং তার চারদিকে সবসময় খুশির আমেজ থাকত, যা খুব আনন্দদায়ক ছিল। আরমান চৌধুরীর পরিবারও প্রায়ই তার সাথে দেখা করতে আসত এবং তার কাছ থেকে জীবনের গভীর পাঠ শিখত, যা খুবই অমূল্য ছিল। ফাতেমা প্রমাণ করে দিয়েছিল যে একজন মানুষের মূল্যায়ন তার বাহ্যিক রূপ দিয়ে নয়, বরং তার ভেতরের পবিত্রতা দিয়ে করা উচিত। তার জীবন এখন একটি জ্বলন্ত প্রদীপের মতো ছিল, যা অন্যদের পথ থেকে অন্ধকার দূর করছিল। মহাবিশ্বের এই বিশাল চক্রে ফাতেমা এবং আরমানের গল্প এমন একটি যোগসূত্র হয়ে উঠল, যা প্রেম এবং ন্যায়বিচারকে যুক্ত করেছিল। কর্মের যে বীজ রহমত আলী বপন করেছিলেন, তা এখন একটি বিশাল ও ফলবান বৃক্ষে পরিণত হয়েছিল,
যার ছায়ায় হাজার হাজার মানুষ আশ্রয় নিচ্ছিল। সত্যিকারের বিশ্বস্ততা এবং নিঃস্বার্থ প্রেম কখনো বৃথা যায় না, এগুলি সবসময় ফিরে আসে এবং আমাদের ধন্য করে দেয়। ফাতেমার সেই ছেঁড়া শাড়ি এবং ভারী শরীর এখন একটি গৌরবময় ইতিহাসের অংশ ছিল, যা অমর ছিল। দিনাজপুরের বালুকাময় মাটিতে এখন যখনই বাতাস বয়, তখন মনে হয় যেন রহমত আলীর কণ্ঠ সেই শিশুদের হাসিতে প্রতিধ্বনিত হচ্ছে। ফাতেমা তার বাবার সেই বিশ্বাসকে ভাঙতে দেয়নি এবং মানবতার এমন এক দৃষ্টান্ত স্থাপন করল যা যুগ যুগ ধরে স্মরণ করা হবে। চৌধুরী গ্রুপের সেই ভবন এখন আর কেবল কাঁচ এবং কংক্রিটের কাঠামো ছিল না, বরং সেটি একটি পবিত্র প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। কর্মের এই আলো এখন আর কখনো নিববে না মহাশূন্যে এবং সবাইকে পথ দেখাবে। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছিল, ফাতেমা তার আশ্রমের বারান্দায় বসে ডুবন্ত সূর্যের দিকে তাকাল এবং দীর্ঘশ্বাস নিল। সে তার পুরো যাত্রার জন্যে গর্বিত ছিল, কারণ সে কারো মনে কষ্ট দেয়নি এবং সবসময় সত্যের সঙ্গ দিয়েছিল, যা খুব কঠিন ছিল। আরমান চৌধুরীর সেই হাত জোড় করা এবং মাথা নিচু করা তার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল, যা তার সত্যবাদিতাকে প্রমাণিত করেছিল। সে এখন পুরোপুরি শান্ত এবং তৃপ্ত ছিল, কারণ তার কর্ম এখন পূর্ণতা লাভ করেছিল। এভাবে সেই মেয়েটি, যে কখনো ছেঁড়া কাপড়ে চাকরি চাইতে এসেছিল, সে কেবল নিজের ভাগ্যই বদলায়নি, বরং একটি পুরো সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সৃষ্টিকর্তা সবসময় তাদের সাথেই থাকেন, যাদের কাছে পবিত্র হৃদয় এবং অটুট বিশ্বাস থাকে। সমাজের উঁচুনিচুর ভেদাভেদ কেবল মানুষের বিভ্রাম, আসল সত্য তো আত্মার গভীরে লুকিয়ে থাকে, যাকে কেবল ভালোবাসাই চিনতে পারে। ফাতেমা এখন একটি অমর নাম হয়ে উঠল, যা সবার হৃদয়ে চিরকালের জন্য স্থান করে নিল। শেষ কথা হিসেবে এটি বলা যেতে পারে যে কর্মের হিসাব সব সময় সমান হয় এবং কোনো সৎ কাজ কখনো বৃথা যায় না। ফাতেমা এবং আরমানের এই গল্প আগামী প্রজন্মকে এই শিক্ষাই দিতে থাকবে যে ক্ষমা এবং কৃতজ্ঞতাই মানবজীবনের সবচেয়ে বড় এবং সত্যিকারের অলংকার। আজও যখন কোনো গরিব ছেলে চৌধুরী গ্রুপের সামনে দিয়ে যায়, তখন সে ভয় নয়, বরং আশা অনুভব করে। এটিই ফাতেমার সবচেয়ে বড় জয় এবং তার বাবার প্রতি সত্যিকারের এবং সবচেয়ে চমকদার শ্রদ্ধাঞ্জলি।